বললাম, যাই হোক। তো সবার প্রথমে আমি একটু বলি, কারণ পরে অনেকে রেকর্ডেড দেখবে, ম্যাক্সিমাম রেকর্ডেড দেখবে, কারণ আমাদের এই ব্যাচে অলরেডি 81-82 জন স্টুডেন্ট যুক্ত আছে আর কি। এবার অনেকেই আসছে, এসে ওই যেহেতু আমি নাম ধরে ডাকছি বাড়িতে, অনেকে বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকে হয়তো তাদের নাম প্রকাশ করতে চায় না বা এরকম কিছু রয়েছে। তো যাই হোক, সবার জন্যই আর কি যেটা বলার সেটা হচ্ছে যে এই ব্যাচটা কি কারণে আনা, বা এই ব্যাচটার উদ্দেশ্যটা কি, এই ব্যাচে কি কি হবে, এই সমস্ত জিনিসগুলো একটু আমি ব্রিফলি যদি ডিসক্রাইব, একটু যদি ডিটেলস যদি এটা না বলি আর কি, তাহলে উদ্দেশ্যটা বোঝা যাবে না যে আমরা এখানে কি কি করব। উদ্দেশ্যটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে সুবিধা হবে আমাদের এগোতে, এবং তোদেরও সুবিধা হবে যে তোরা করবি কি করবি না, কন্টিনিউ করবি কি করবি না, বা কিভাবে তোরা করতে চাইছিস, তোরা লাইভ করবি না রেকর্ডেড করবি, সুতরাং সেটা তোরা ডিসাইড করতে পারবি। হুম। তো জেনারেলি এই ব্যাচটা যেটা আমি বানিয়েছি, এটা হচ্ছে একটা নিউমেরিক্যালের ব্যাচ। তো আমি সেইভাবেই লিখেছি, এবং সেইভাবেই আমি স্টুডেন্টদেরও বলেছি। আমার স্টুডেন্টরাই মেনলি এই জিনিসটাকে বাকি বন্ধুদের কাছে নিয়ে গেছে, কারণ ওদেরকে আমি বলেছি যে আমি একটা ফ্রি ক্লাস করাচ্ছি, আমি একটা ফ্রি ব্যাচ আমি লঞ্চ করছি। তো যেহেতু এখানে কোনো অর্থের ব্যাপার নেই, কোনো পয়সার ব্যাপার নেই, আমি চাই যে জাস্ট, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের নিউমেরিক্যালে প্রবলেম হয়, তো আমি চাই যে আমি ওটা একটা ফ্রি ব্যাচ আমি একটা লঞ্চ করি, কারণ আমার কাছে এখন একটু সময় আছে, তো আমি সেটা করতে পারি। তো সেই কারণে এই ব্যাচটা বানানো, এবং এখানে আমি থিওরি করাবো না বললেই চলে, একান্তই কোনো নিউমেরিক্যাল করাতে গেলে যদি কিছু আমাকে বোঝাতে হয় সেটাই। বাকি কেউ এক্সপেক্ট করিস না যে আমি এখানে থিওরি করাবো, কারণ থিওরি করাতে গেলে সময় বেশি লাগবে, এবং সেই সময় দিলে পরে নিউমেরিক্যাল করতে পারবো না। সুতরাং যে যে টিচারের কাছে পড়ছিস, যেভাবে পড়ছিস সেভাবেই পড়বি। আমি জাস্ট এখানে করাবো সেটা হচ্ছে কি, তোদের যে যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে, বা যে চ্যাপ্টার আমার মনে হবে যে ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি নিউমেরিক্যাল করাবো। এবং এই যে নিউমেরিক্যাল গুলো আমি করাবো সেটা পুরোটা, মানে তার মধ্যে 11 থাকবে, তার মধ্যে 12 থাকবে। যেমন 11-এর যখন আমি ক্লাস দেবো, মোস্ট প্রবাবলি মঙ্গলবার বা বুধবার রাত্রিবেলা 9টা থেকে আর কি 11-এর ব্যাচটা থাকবে। তো 11-এর ব্যাচে যখন ক্লাস হবে, ওই লিঙ্কটাও তোদের গ্রুপে দিয়ে দেবো, যে কেউ যদি চায় 11-এর ক্লাস অ্যাটেন্ড করতে, সেও করতে পারে। কারণ তোদের আলটিমেটলি 12-এর পর তোরা কম্পিটিটিভ এক্সাম দিবি, এইচএসে যতই ভালো নাম্বার আসুক বা খারাপ নাম্বার আসুক, আলটিমেটলি দেখা যাবে যে সে কোনো কম্পিটিটিভ ক্র্যাক করতে পারলো কিনা। যদি কারুর জয়েন্ট বা নিট বা জেন পাস বা এরকম কোনো কম্পিটিটিভে যাওয়ার ইচ্ছা থাকে, সেটা সে মার্চেন্ট নেভিতেও যেতে পারে, মার্চেন্ট নেভিতে গেলেও তাকে একটা কমন এন্ট্রান্স একটা টেস্ট দিতে হবে। তো সমস্ত বা সমস্ত স্ট্রিমে যেতে গেলে কিন্তু একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে। তো যাদের টার্গেট সেটা, তো তাদের 11টাও ইকুয়াল ওয়েটেজ থাকে। তো 11টা তারা ভুলে যাচ্ছিস, বা তোরা ভুলে যাচ্ছিস, অনেকেই ভুলে গেছিস, অনেকে মানে আমি বলবো ম্যাক্সিমামই হয়তো ভুলে গেছিস। তো সেই কারণে 11-এর যে ক্লাসটা, সেটাও আমি এই গ্রুপে শেয়ার করবো লিঙ্কটা, তো কেউ চাইলে 11-এর ক্লাসটাও করতে পারবে। রাতের দিনের ক্লাস তো মোটামুটি ওই টাইমে ম্যাক্সিমাম লোকেরই ক্লাস থাকে না। তো ইজিলি তোরা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবি। এতে কি হবে যে নিজে থেকে বাড়িতে তো প্র্যাকটিস করা হচ্ছে না, সুতরাং আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করি, চ্যাপ্টারগুলো একটু রিভাইজ হয়ে যাবে। এবং অবশ্যই আমি এখানে বোর্ড, নিট, জেই এরকম টাইপের কোশ্চেনই করাবো। তো বোর্ডসে তো হেল্প হবেই, তার সাথে সাথে নিট জেই তো হেল্প হবে। এছাড়া উম, যেটা বললাম যে ক্লাস সব রেকর্ডেড থাকবে, সুতরাং কেউ চাইলে পরে ক্লাস পরেও দেখতে পারবি। গ্রুপেই আমি ক্লাস, রেকর্ডেড ক্লাস গ্রুপে দিয়ে দেবো। আর এছাড়া এছাড়া ইউটিউবেও আমি এই ক্লাসগুলোকে অ্যাভেলেবেল রাখবো আর কি, পাবলিক করে রাখবো, যাতে কিনা যে কেউই দেখতে পারে। এটা যেহেতু গুগল মিটে হচ্ছে, তাই যে কেউ তোরা পড়ার মধ্যে যখন কোনো জিনিস বুঝতে পারবি না, আমি ধর কোনো কিছু করাচ্ছি, কেউ বুঝতে পারছিস না, সে ওই কোশ্চেন রিলেটেড, মানে ওই টপিক রিলেটেড, বা ওই নিউমেরিক্যাল যেটা আমি করাচ্ছি যেটা তুই বুঝতে পারলি না, সেটা তোরা আনমিউট করে, মাইকটা আনমিউট করে তোরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারিস। কারণ এখানে গুগল মিটে সেই অপশনটা রয়েছে যে তোরা ভয়েসেই তোরা জিজ্ঞাসা করতে পারিস। ওর যদি, এটা আমার নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে, আমার স্টুডেন্টসরা যারা এখানে আছে তারা ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে। ওখানে আমি সমস্ত ক্লাস, আমার এমনি ক্লাসও রেকর্ডেড থাকে। তো আমি চাইলে আমি ওই ক্লাস, আমি আমার অ্যাপেও আমি এই ক্লাসটা আমি অ্যারেঞ্জ করতে পারতাম। কিন্তু অ্যাপে যদি ক্লাস, লাইভ ক্লাস করে, সেখানে তোরা ভয়েস কমিউনিকেশন করতে পারবি, তোদেরকে মেসেজ করতে হবে, চ্যাট থ্রু চ্যাট তোদেরকে ডাউট জিজ্ঞাসা করতে হবে। তো যেখানে আমার কাছে সুযোগ রয়েছে যে আমি গুগল মিট ইউজ করতে পারি, তো আমার অ্যাপ্লিকেশন ইউজ করলে আমার জন্য একটু সুবিধা হতো, কিন্তু তোদের জন্য গুগল মিটটা বেশি বেশি। তো কেউ কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস। তবে
কেউ যদি ডাউট জিজ্ঞাসা করিস, তাহলে তার নিয়ম হচ্ছে যে আনমিউট করে নিজের নামটা বলা, যে স্যার আমি এ বলছি, আমি এ, স্যার আমি স্যার আমি একজন নাম বলছি, স্যার আমি অরুণিমা বলছি, স্যার আমি দীপ বলছি, স্যার আমি আতি বলছি, স্যার আমি হেভেন বলছি। তো এরকম নাম নিয়ে তারপর কোশ্চেনটা করবি, যাতে আমি বুঝতে পারি, কারণ আমি তো দেখতে পাচ্ছি না। তো আমি যদি বুঝতে পারি কে বলছে আর কি, ঠিক আছে? কারণ কে পড়ছে বা কে ক্লাস করছে, সেটাও আমার মানে মাইন্ডে থাকা উচিত আর কি। তো তোরা আমাকে মাঝখানে দাঁড় করিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারিস কোনো ডাউট থাকলে পরে। আমি চেষ্টা করবো যতটা ডাউট ক্লিয়ার করা যেতে পারে। আহ, অবশ্যই আমাকেও ক্লাস করতে দিতে হবে, কারণ আমি কিছু কোশ্চেন তো বানিয়ে নিয়ে এসেছি যেগুলো করাবো। এছাড়া কেউ চাইলে পরে আমি পরে টেস্টও অ্যারেঞ্জ করে দিতে পারি, যে টেস্ট দিয়ে দেবো, সেই টেস্টগুলো তোরা বাড়িতে দিবি, তারপরে আমি সেই টেস্টগুলো এখানে সলভ করে দেবো। তো বিভিন্ন রকম ভাবে আমরা এই ব্যাচটাকে ইউটিলাইজ করতে পারি। আহ, আহ, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তোদের ইন্টারেস্টের উপর এবং তোদের ফিডব্যাকের উপর, যে তোরা কতটা ইন্টারেস্টেড ক্লাসটা করার। বিকজ আমি এই ক্লাস করিয়ে ফাইন্যান্সিয়ালি আমি কিছু পাবো না, কিন্তু আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে আমি ক্রেডিট পেতে পারি। যদি কেউ ভালো রেজাল্ট করে বা কারোর যদি একটু হেল্প হয়, তাহলে সে আমাকে ক্রেডিট দিতে পারে, যে না আমি স্যারের ক্লাসটা করেছিলাম, সেই কারণে আমি এইগুলো পেরেছি, বা সেই কারণে আমার এই উপকার হয়েছে। এইটুকু জিনিস ছাড়া কিন্তু আমি আর কিছু পাবো না এখান থেকে, ঠিক আছে? তো সেটা যেন মাথায় থাকে। আমি যদি আমার নিজের ইন্ট্রোডাকশন দিই, আমার নাম বিপ্লব বাওয়ালি। রাইট নাও আমি আইএসসি ব্যাঙ্গালোরে অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট পোস্ট ডক্টরেট ফেলো আমি আছি। জাস্ট আমি সবে যুক্ত হয়েছি আইএসসি ব্যাঙ্গালোরে। তার আগে আমি পিএইচডি করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। তার আগে আমি মাস্টার ডিগ্রি করেছি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। আর মাস্টার ডিগ্রি যেহেতু করেছি, সুতরাং আমি আমার গ্র্যাজুয়েশন করা রয়েছে, সেটাও ফিজিক্সে, এবং সেটা বিদ্যাসাগর কলেজ থেকে। মোটামুটি 2014 সাল থেকে আমি টিউশন পড়াই। এখন তো 2025। তো 10 থেকে 11 বছরের আমার ক্লাস 11-12 এর এক্সপিরিয়েন্স রয়েছে। তো মোটামুটি স্টুডেন্ট সাইকোলজি আমি ভালো করে রপ্ত করেছি। তো স্টুডেন্টদের কি প্রবলেম হয়, কি রকমের প্রবলেম হয়, সেগুলো আমি বুঝি, বা সেগুলো আমার পক্ষে ডিটেক্ট করা সম্ভব হয়। তো কারোর পড়াশোনা রিলেটেড এমনি প্রবলেম থাকলে গ্রুপ রয়েছে, গ্রুপেও ডিসকাশন করতে পারিস। এছাড়া আমাকে পার্সোনালি মেসেজ করতে পারিস, আমি আমার সুবিধা মতো সময় আমি রিপ্লাই দিয়ে দেবো। সবসময় ফ্রি থাকি না, যখন ফ্রি থাকবো তখন আমি ডেফিনেটলি রিপ্লাই দিয়ে দেবো। গ্রুপটাকে শুধুমাত্র পড়াশোনার জন্য ইউজ করতে হবে। অন্য রকমের ডিসকাশন বা অন্য ইরিলেভেন্ট ডিসকাশন গ্রুপে যে করবে, তাকে গ্রুপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে আমরা স্টার্ট করব রে অপটিক্স। আর বাকি যারা ইউটিউবে যারা ক্লাস দেখছে বা যারা পরে রেকর্ডেড দেখছে, তাদের জন্য বলবো যে আহ, যে লাইভ ক্লাস যদি করতে চাস তোরা, তো তোরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারিস। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এছাড়া আহ, যে নিউমেরিক্যাল গুলো করাবো, সেগুলো কোশ্চেন যখন আমি আনবো, তখন কোশ্চেনটা পজ করে নিজের আগে চেষ্টা করবি এবং তারপরে সলিউশন দেখবি। আর আর যদি গ্রুপে যদি যুক্ত থাকিস, তাহলে বিভিন্ন ধরনের ডিসকাশন আমরা করতে পারি, বা যার পড়াশোনা রিলেটেড কেউ কোনো নিউমেরিক্যাল পারলো না, কোনো বই থেকে পারলো না, কোথাও কোনো পরীক্ষা কোশ্চেন থেকে পারলো না, সে সেখানে সেটা দিলে পরে আরো স্টুডেন্ট রয়েছে এখানে ওখানে যেহেতু অনেক, তো তারা সেই কোশ্চেনগুলো ডিসকাস করতে পারে এবং আলটিমেট সলিউশন সেখান থেকে পাওয়া যেতে পারে। কারণ সব সলিউশন গুগল থেকে পাওয়া যায় না, বা গুগলে সলিউশন পেলে পরেও বুঝতে অসুবিধা হতে পারে। তো সেটা যদি কোনো বন্ধু বান্ধব বা সেম ব্যাচমেট যদি সেটা বুঝিয়ে দেয়, তাহলে সেটা বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যেটা একটা বড় ইস্যু, যেটা আমি জাস্ট এখন বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তারা অন্য কোনো চ্যাপ্টার স্টার্ট করেছে তাদের টিচাররা। তো আমি তো আমি আমি এখানে এক ধরনের কোশ্চেন্স করাবো। তো এবার যে কোশ্চেন্সটা আমি করাবো, সেটা যদি স্টুডেন্টদের না পড়া থাকে, থিওরি পার্টটা, ওই চ্যাপ্টারটা যদি না পড়া থাকে, তাহলে সে এই কোশ্চেনগুলো করতে পারবে না, বা সে বুঝতেও পারবে না, কারণ আমি থিওরি এখানে বোঝাবো না। কারণ থিওরি বোঝাতে সময় লাগে, কারণ প্রত্যেকেই বুঝতে পেরেছি রে অপটিক্সে শুধুমাত্র রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, যেটা প্লেন সারফেস থেকে যে রিফ্র্যাকশন, সেটা পড়তেই প্রায় 1 মাস লাগে। তো আমি ওর জন্য 1 মাস পরেই ব্যাচটা লঞ্চ করেছি, যাতে কিছু স্টুডেন্টদের পড়া হয়ে থাকে। এবার আমি যদি পুরোনো চ্যাপ্টার্স গুলো করাই, সেক্ষেত্রে স্টুডেন্টদের সুবিধা হবে যে ইলেকট্রোস্ট্যাটিক বা আগের সেমিস্টার থার্ড সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো করাই, কারণ ওগুলো তো প্র্যাকটিস রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। সেমিস্টার 4-এর চ্যাপ্টার্স গুলো লাগবে বোর্ডস এর জন্য। সেমিস্টার 4-এর চ্যাপ্টার গুলো লাগবে বোর্ডস এর জন্য। কিন্তু সেমিস্টার 3, 1, 2 এই চ্যাপ্টার্স গুলো লাগবে পুরো অ্যাজ এ হোল, আফটার এইচএস যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো হবে সেগুলোর জন্য। সবই ইম্পর্টেন্ট,
কিন্তু এই যে আজকে রে অপটিক্স আমি করাবো, 3-4 জন স্টুডেন্ট রয়েছে যাদের কিনা রে অপটিক্স করানি। তো তাদের জন্য কিন্তু এটা তোরা বুঝতে পারবি না, তোরা ক্লাস দেখতে পারিস, চেষ্টা করতে পারিস যে কিছু বুঝতে পারিস কিনা। যে কারণে কিন্তু আমি আগে থেকে বলে রেখেছিলাম যে কিসের উপর ক্লাস হবে, ঠিক আছে? তো আহ, এখন যদি তোরা বুঝতে পারিস তাহলে তো ভালো, না বুঝতে পারলে আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি থিওরি পার্ট এখন করাতে পারবো না এগুলো। তো আমি নিউমেরিক্যাল করাবো। আর তোদের যে চ্যাপ্টার্স গুলো হয়ে গেছে সেই চ্যাপ্টার্স গুলো আহ, আমি এখন করাতে পারবো না এই কারণে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ওই চ্যাপ্টার গুলো হয়নি। তো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই রে অপটিক্স বা শুরু থেকেই শুরু করে। তাও আমি যখন ক্লাস করাবো সেটা আমি আগে থেকে আমি একটা পোল ক্রিয়েট করে দিয়েছিলাম গ্রুপে। প্রত্যেক সপ্তাহে সেটাই হবে যে পোল ক্রিয়েট করব যে কোন চ্যাপ্টার্সটা করাবো কি না করাবো। তোরা কোনটা করতে চাস, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করতে চাইবে সেটাই করানো হবে। বোঝা যাবে যে এই চ্যাপ্টারটা হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের, ঠিক আছে? তো যাই হোক, আর আমি যেহেতু এই কোশ্চেনটা এখানে এই যে ক্লাসটা হবে আমাদের এই ব্যাচে, এখানে একদম ইজি কোশ্চেন হবে না। কারণ এটা যেহেতু একদম ডেডিকেটেডলি, যেহেতু এটা নিউমেরিক্যালের একটা ব্যাচ, তো মানে নর্মাল কোশ্চেন থাকবে, জেনারেল কোশ্চেন যেগুলো বোর্ডসে আসবে, এবং তার থেকে একটু ডিফিকাল্ট বা একটু কমপ্লিকেটেড এরকমই কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো অনেকের সেটা বুঝতে অসুবিধা হতে পারে, একটু ডিফিকাল্টি লেভেল যদি একটু বেশি থাকে, তো কারোর সেটা বুঝতে অসুবিধা হতে পারে, সে সেটা স্কিপ করতে পারে। প্রত্যেকে তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী কোশ্চেন্স নিবি আর কি। যে আমি এটা বুঝতে পারছি, তাহলে সে নিবি, যে বুঝতে পারছিস না একান্তই সে নিবি না। কোশ্চেন খুব কঠিন হওয়া মানে তুই বুঝতে পারবি যে এটা বোর্ডে আসবে না হয়তো, কারণ বোর্ডে অত কঠিন কোশ্চেন আসে না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, জেনারেল কোশ্চেন আসে। একটু কঠিন লাগলেই বুঝবি সেটা কম্পিটিটিভ এক্সামের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই পর্যন্ত আমি যেটুকু বললাম তার মধ্যে কারো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারি। তো আমি স্বস্তিক বলছি, একটা কোশ্চেন ছিল। হুম হুম, বল। স্যার, রে অপটিক্স এর মেন যত কোশ্চেন আছে সেগুলো কি আজকেই করাবেন, না এটা কি মানে পর পর কয়েকটা ক্লাস ধরে রে অপটিক্স এর কোশ্চেন চলতে থাকবে? পার্ট ধরে করাবো, কারণ রেপটিক্সে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? তো আমি যেমন মানে শুরু থেকে শুরু করছি, যেমন রিফ্লেকশন আর রিফ্র্যাকশনে কিছু পার্ট, শুরুর দিকে পার্টগুলো, সেগুলো আজকে কিছু কোশ্চেন্স এনেছি। এমন না যে এই কোশ্চেনগুলো আর পরে করানো হবে না, কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যে আমি একদম শুরু থেকে আস্তে আস্তে করে চ্যাপ্টারের ডেপথে ঢুকবো এবং চ্যাপ্টারের মধ্যে পেনিট্রেট করবো আর কি। তো সেইভাবে আর কি, যেহেতু প্রবেশ করব, তাই আজকে শুরুর দিকে রে অপটিক্সের শুরুর দিকে, নেক্সট ক্লাসে রে অপটিক্সের মাঝের দিকে, তারপরের ক্লাসে রে অপটিক্সের একদম শেষের দিকে, এরকম ভাবে কোশ্চেন্সটা চলতে থাকবে। তো যাদের যে যেখানে পড়ছে, স্টুডেন্টরা যে 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 টিচারের কাছে পড়ছে, তো তারাও সেইভাবে ওই চ্যাপ্টারগুলো এগোতে থাকবে, সুতরাং আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আমাদের প্রথম আজকের যে পোর্শনটা আমরা করাবো সেটা হচ্ছে যে সমতল দর্পণ থেকে আলোর সমতল এবং আম, বক্রতল, যে বক্রতল কি হয়, দর্পণ হয় আর কি, যেখান থেকে আলো প্রতিফলন হয়। তো সেই দুটো পার্ট প্লাস কিছু রিফ্র্যাকশন, কিছু প্রতিসরণে কিছু নিউমেরিক্যাল, যেটা কিনা আহ, সমতল যে লেয়ারগুলো হয় না, সমতল যে মাধ্যমগুলো হয়, সেই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণে কিছু নিউমেরিক্যাল আমি এনেছি। দেখা যাক কতটা কি করা সম্ভব হয়, ঠিক আছে? তার জন্য আমাদের আজকে যে রিলেশনগুলো দরকার পড়বে সেগুলো হচ্ছে, এক তো দর্পণের জন্য লাগবে 1+v/1/u=1/f, এই রিলেশনটা লাগবে। বিবর্ধনের জন্য m=-v/u, এইটা লাগবে। এছাড়া বিবর্ধনের আরো দুটো ফর্মুলা থাকে, যেটা কিনা এটা যেমন ভি আর ইউর সাথে সম্পর্ক, তেমনি ভি আর এফ এর সাথেও সম্পর্কযুক্ত একটা রিলেশন রয়েছে। সেটা কে বলবে? কেউ একজন বল। ভি আর এফ এর মধ্যে কি রিলেশন? স্যার m ইকুয়ালস টু মাইনাস ব্র্যাকেটে হচ্ছে v মাইনাস এফ বাই এফ। v-f/f। এফ, হ্যাঁ। আর ইউর সাথে যে রিলেশন সেটা বল।
F by U minus F. এফ বাই ইউ মাইনাস এফ, F. ঠিক আছে? তাহলে বিবর্ধনের এই তিনটে রিলেশন রয়েছে, আর এছাড়া দর্পণের যে সম্পর্ক রয়েছে সেটা রয়েছে। আর প্রতিসরণে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, সেটা ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, এই সম্পর্কটা লাগবে। এছাড়া আমাদের লাগবে যে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার যে প্রবলেম রয়েছে, সেখানে আমরা জানি যে প্রকৃত আপাত গভীরতা যেটা হয়, আপাত গভীরতা সেটা ইকুয়াল টু হচ্ছে প্রকৃত গভীরতা বাই মিউ। এটা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে আহ, মানে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন এই ফর্মুলা, আর যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন এটা হয়ে যাবে মিউ ইন্টু প্রকৃত গভীরতা। স্যার, হ্যাঁ। বলছিলাম যে ইংলিশ নাম টার্মস গুলো একটু নাম একবার বলে দিলে ভালো হতো। নাম স্যার, পার্থপাল। হ্যাঁ, প্রকৃত আপাত গভীরতা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ, প্রকৃত গভীরতা হচ্ছে রিয়েল ডেপথ। মিউ হচ্ছে গিয়ে আহ, কি বলে ওটাকে, রিফ্রাকশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট ইন্ডেক্স অফ রিফ্রাকশন, কোএফিসিয়েন্ট অফ রিফ্রাকশন বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এটাই আর কি, প্রকৃত গভীরতা হচ্ছে রিয়েল ডেপথ। তো এটা যদি লাইট যদি ঘন থেকে লঘুতে যায়, আই মিন ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায়, তখন এই রিলেশন। আর লাইট যদি রেয়ার থেকে ডেন্সারে আসে, মানে লঘু থেকে ঘনতে আসে, তখন এই সম্পর্ক। যাই হোক, আমরা সম্পর্কগুলো পরেও দেখতে পাবো, আগে আমরা চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, তো কোশ্চেন আমি কিছু কোশ্চেন ইংলিশে থাকবে, কিছু কোশ্চেন বাংলায় থাকবে। যে কোশ্চেন যেখানে যেরকম ফর্মে পেয়েছি আমি কোনো কোশ্চেনে ট্রান্সফার করিনি, মানে কনভার্ট করিনি। এগুলো নিটের কোশ্চেন, তো নিটের কোশ্চেন নিটের ইংলিশে আসবে, তো বাংলায় আসবে। তো এগুলো ইংলিশ ফর্মে রয়েছে, আমি ইংলিশ ফর্মে দিয়েছি, আমি কোনো ট্রান্সলেট করিনি, ঠিক আছে? তো কোশ্চেন কারো বুঝতে অসুবিধা হলে একবার আমাকে জিজ্ঞেস করিস, এমনি আমি বাংলা এক্সপ্লেন করেই দেবো। আহ, কিন্তু তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করে নিস। তো প্রথম কোশ্চেন আমরা দেখছি। প্রথম কোশ্চেনে কি বলেছে? An object is placed at a distance of 40 centimeter from a concave mirror of focal length 15 centimeter. কনকেভ মিরর মানে একটা অবতল দর্পণ, যার ফোকাল লেন্থ হচ্ছে, যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। সেই যে অবতল দর্পণ, সেই অবতল দর্পণ থেকে 40 সেন্টিমিটার সামনে একটা অবজেক্টকে প্লেস করা হয়েছে, ঠিক আছে? কোশ্চেন টুকে নিবি তোরা, আমি কোশ্চেন টোকারও টাইম দেবো, অঙ্ক করারও টাইম দেবো। সুতরাং বা কোশ্চেন না টুকে তোরা আপাতত কোশ্চেন দেখে দেখে নিজেরা করতে পারিস, কোশ্চেন পরেও টুকে নিতে পারিস, কারণ পিডিএফ পেয়ে যাবি, এটা ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবি। এবার বলেছে ইফ দ্য অবজেক্ট ইজ ডিসপ্লেস থ্রু এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার টুয়ার্ডস দ্য মিরর, যদি ওই দর্পণের দিকে ওই বস্তুটাকে 20 সেন্টিমিটার যদি এগিয়ে দেওয়া হয়, সরণ ঘটানো হয়, ডিসপ্লেস যদি করা হয়, তাহলে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইমেজ উইল বি, তাহলে প্রতিবিম্বের কতটা সরণ হবে? বস্তুটাকে যদি দর্পণের দিকে 20 সেন্টিমিটার সরণ হয়, তাহলে প্রতিবিম্বের সরণ কতটা হবে? হুম, করে ফেল তাহলে। তোরা প্রথমে চেষ্টা করবি, তারপরে আমি করিয়ে দেবো। সে পারিস না পারিস আমাকে তো করিয়ে দিতেই হবে, কারণ যারা পড়া দেখছে তাদের জন্য লাগে। তো আমি একটু ওয়েট করছি, তোরা কর। আমি ছবিটা আঁকতে থাকি ততক্ষণে। ও দাদা, আমি পৌলমি বলছি 1/v+1/u রিলেশনে এখানে ভিটা তো বস্তু দূরত্ব, বলো। হুম হুম, ভিটা বস্তু ধরি। এটা একটা অবতল স্যার দর্পণ। স্বস্তিক বলছি। হ্যাঁ বল। স্যার আনসার কি 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর হবে? 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, আমি জানি না, দেখি বাকিরা কি বলে।
focal length 50 centimeter, the focal, স্যার আমারও 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিররই মনে হচ্ছে। আচ্ছা দুজনে 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর এসেছে, বাকিদের দেখি। দীপ বলছি, আমারও 36ই এসছে, অপশন বি। সেটা অপশন বি এসছে, অপশন বি এসছে দাদা। অবজেক্টটা 40 সেন্টিমিটার দূরে রয়েছে, তাহলে এটা তো 15 সেন্টিমিটার ফোকাস, তাহলে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, তার থেকে আরেকটু পিছিয়ে 40 সেন্টিমিটার ধরলাম, এখানে অবজেক্টটা রয়েছে, অবজেক্ট 40 সেন্টিমিটার সামনে রয়েছে, তাহলে এটা আমাদের অবজেক্টের ফার্স্ট পজিশন। এটা তাহলে এটা আমি অবজেক্টের ফার্স্ট পজিশন O1 নাম দিলাম এটা, এবং এটার জন্য যে ইউটা রয়েছে এটার জন্য U1 সেটা হচ্ছে -40 সেন্টিমিটার। তাহলে এই প্রথম যে পজিশন রয়েছে -40 সেন্টিমিটার, আর কারোর হয়েছে? বাকি যারা রয়েছে তাদের মধ্যে আর কারোর হয়েছে? স্যার আমি অরুণিমা, স্যার অপশন বি বেরিয়েছে। অপশন বি বেরিয়েছে। আর কারোর? না আমি বলছি অপশন বি। অপশন বি, আচ্ছা। তাহলে প্রথম আমরা ইমেজটা দেখি। তাহলে প্রথম অবজেক্ট রয়েছে এখন 40 সেন্টিমিটার দূরে, তাহলে প্রথম ইমেজটা কোথায় ফর্ম হবে? ফোকাস দৈর্ঘ্য আমার জানা আছে, তাহলে আমাদের যা যা ডিটেলস দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। তাহলে আমাদের U1 যেটা সেটা দেওয়া রয়েছে -40 সেন্টিমিটার, যেহেতু বাঁদিকে রয়েছে তাই মাইনাস দিয়েছে, ঠিক আছে। এফ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে -15 সেন্টিমিটার এফ দেওয়া রয়েছে, কারেক্ট? আচ্ছা তাহলে আমি প্রথমে বের করবো V1টা। V1 মানে প্রথম আহ, যে প্রতিবিম্বের যে অবস্থান সেটা। তা আমাদের তার জন্য রিলেশন যেটা রয়েছে সেটা হচ্ছে 1/v, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, কারেক্ট? তাহলে এটা V1 U1, f তো সেমই থাকবে কারণ একটাই যেহেতু দর্পণ, তাহলে 1/v1 -1/40, ইউর জায়গায় -40 বসিয়ে দিলাম U1 এর জায়গায়, আর এটা 1/f মানে -1/15, তাহলে 1/v1 ইকুয়াল টু 1/40 ওপাশে প্লাস হয়ে গেল, তার সাথে এটা মাইনাসে রয়েছে, -1/15, রাইট? তাহলে এটা 120 লসাগু, এটা 3 মাইনাস এটা হচ্ছে 8 হচ্ছে, তাই তো? আর তাহলে -5/12, তাহলে 5/120, তাহলে -1/24, তাই তো? তাহলে এখান থেকে আমরা V1 যেটা পেলাম সেটা হচ্ছে -24 সেন্টিমিটার পেলাম। V1 যেটা পেলাম সেটা -24 সেন্টিমিটার, মানে সেটা এরকম একটা জায়গায় থাকবে, এইরকম একটা জায়গায় থাকবে, ঠিক আছে। আর আকারে ছোটই থাকবে, তাহলে এটা আকারে ছোট করে, এই হচ্ছে প্রথম আমার প্রতিবিম্ব। তো এটা I1 দিলাম, এটা ঠিক আছে, ইমেজ 1 এটা, ক্লিয়ার? এবার বলেছে বস্তুটাকে 20 সেন্টিমিটার দর্পণের সামনে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এই বস্তুটাকেই এখন আমরা নিয়ে গেছি সামনে। তাহলে এই বস্তুটা একটা ডুপ্লিকেট করে নিয়ে 20 সেন্টিমিটার সামনে নিয়ে যাওয়া মানে বস্তুটা এখন 20 সেন্টিমিটারে থাকবে, যেটা কিনা 24-এরও মধ্যে এইরকম একটা জায়গা, আমি ধরে নিচ্ছি এরকম একটা জায়গা। 40-এ ছিল, 20-তে থাকবে, তার মানে 15 থেকে বেশি কিন্তু 30-এর থেকে কম, তো যাই হোক এরকম একটা জায়গায় থাকবে। তাহলে এখন যেটা হলো এটা হচ্ছে আমার I2, মানে সরি O2, অবজেক্ট 2, এর জন্য এখন আমরা প্রতিবিম্ব বের করবো যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। তাহলে তার জন্য এর দূরত্বটা কত এখন আছে, এর দূরত্ব সেটা একটু আমরা আইডেন্টিফাই করে নিই। এর দূরত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে এখন 20 সেন্টিমিটার রয়েছে, ঠিক আছে, -20 সেন্টিমিটার, কারণ যেহেতু 20 সেন্টিমিটার এখানে এগিয়ে গেছে, 20 সেন্টিমিটারও এগিয়ে গেছে,
এদিকে 20 সেন্টিমিটার এগিয়ে গেছে। তাহলে এখন এখন আমাদের কাছে U2 যেটা সেটা হচ্ছে -20 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব যেটা সেটা সেমই রয়েছে -15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমাকে বের করতে হবে V2 টা বের করতে হবে, কারেক্ট? তাহলে V2 বের করার জন্য সেম ফর্মুলা 1/V2 প্লাস 1/U2 ইকুয়াল টু 1/F। ঠিক, তাহলে 1/V2 U2 টাকা -20 বসিয়ে দিলে 1/-20 ইকুয়াল টু -1/15। তাহলে 1/V2 দিস ইজ ইকুয়াল টু 1/20 মাইনাস 1/15। ঠিক, তাহলে লসাগু হবে 60, তাহলে এটা 3 মাইনাস এটা 4, তাহলে -1/60 1/V2। ঠিক, তাহলে V2 ইকুয়াল টু কি আসলো -60। তাহলে এখন বস্তুটার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা -60 এ হবে। -60 মানে সেটা কত দূরে হবে? এটা দেখ আমাদের 40, তাহলে এটা যদি আমার 20 হয়, এটা 40 ছিল, তাহলে আরেকটু দূরে আমি এই জায়গাটা দিয়ে আমি ছবিটা প্রপার আঁকছি যাতে ছবিটা আঁকলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার I2, ক্লিয়ার? এটা হচ্ছে I2। তাহলে যাই হোক, অবজেক্টটা তাহলে 16 কথা, এতটা 16। তাহলে এই ডিস্টেন্সটা ছিল 24, এই ডিস্টেন্সটা যেটা ছিল সেটা ছিল 24, এটা ছিল -24, আর এখন যে ডিস্টেন্সটা হয়েছে এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে -60। এটা হচ্ছে -60। তাহলে কতটা 16? না 16 হচ্ছে এতটা, এতটা 16। ঠিক, তাহলে সরণ কতটা হলো? সুতরাং প্রতিবিম্বের যে সরণ হলো, প্রতিবিম্বের যে সরণ হলো, প্রতিবিম্বের সরণ হলো -60 মাইনাস অফ -24, হলো -36। তাহলে 36 সেন্টিমিটার দূরে সরে গেল, 36 সেন্টিমিটার এই দিকে সরে গেল, দর্পণ থেকে দূরে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য মিরর হলো, রাইট? তাহলে 36 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এগোই তাহলে। যাদের হয়নি তারা বুঝে নিলি, এবার ক্লাসের শেষে এটা টুকে নিয়ে আমি PDF দিয়ে দেবো। ঠিক আছে, এখন টুকতে গেলে অনেকটা সময় যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। A beam of light from a source L is incident normally on a plane mirror fixed at a certain distance x from the source. একটা সোর্স আছে যেটা কিনা নাম L, সেখান থেকে নর্মালি মানে লম্বভাবে একটা প্লেন মিররের উপরে আলো পড়ছে, যে প্লেন মিররটা x ডিস্টেন্সে আছে এই L সোর্স থেকে। The beam is reflected back as a spot on scale placed just above the source L. আমি ছবি আঁকি, হ্যাঁ, ছবি না আঁকলে পরে বোঝা যাবে না জিনিসটা। ছবি আঁকতে থাকে এবং তোরা তারপরে চেষ্টা করিস। হ্যাঁ? তাহলে এই হচ্ছে একটা এল সোর্স। এবার বলছে এই সোর্স থেকে x সেন্টিমিটার দূরে, সোর্স থেকে এটা হচ্ছে x সেন্টিমিটার, এই x সেন্টিমিটার দূরে এখানে একটা মিরর আছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কি একটা মিরর, এখানে এটা হচ্ছে একটা মিরর আছে। এবার এই এল সোর্স থেকে লম্বভাবে আলো পড়ছে সেখানে, তাহলে এখান থেকে লম্বভাবে যদি আলো পড়ে তাহলে আলো এইভাবে পড়ছে এবং সেই আলো ওই পথেই ব্যাক করছে, এবং ব্যাক করে সেই আলোটা বলছে এখানে কি, দ্য বিম ইজ রিফ্লেক্টেড ব্যাক অ্যাজ এ স্পট অন এ স্কেল প্লেস জাস্ট অ্যাবভ দ্য সোর্স এল। এই এল বিন্দুটার উপর একটা স্কেল রাখা হয়েছে, সেই স্কেলের উপর এসে ওই প্রতিফলিত রশ্মিটা এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা স্কেল রাখতে বলেছে, তাহলে আমরা একটা স্কেল এখানে রেখে দিই। এই একটা স্কেল আছে, এই যে একটা স্কেল দিলাম, সেই স্কেলের উপর এসে পড়েছে। ঠিক আছে, এটা স্কেল, এটা হচ্ছে একটা স্কেল। এবার কি বলেছে, when the mirror is rotated through a small angle theta। এইবার এই মিররটাকে যদি স্মল অ্যাঙ্গেল থিটাতে যদি তুই রোটেট করিস, রোটেট করলে ধর মিররটাকে এই যে রোটেট করলি, আমি অন্য কালার দিয়ে করলাম, যে রোটেট করে এইটা হলো। ঠিক আছে, এই যে রোটেট করলি, অর্থাৎ এই যে স্মল অ্যাঙ্গেলটা তুই রোটেট করলি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। হ্যাঁ, এদিকেও বেঁকেছে, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে থিটা অ্যাঙ্গেলে তুই রোটেট করলি, ক্লিয়ার?
তাতে যেই তুই থিটা অ্যাঙ্গেলে রোটেট করবি, তাহলে আলোটা এবার তো বেঁকে পড়ছে যে বেঁকিয়ে দেওয়ার পরে, দর্পণটাকে বেঁকিয়ে দেওয়ার পরে, এ- এই বেঁকিয়ে দেওয়ার পরে দর্পণটাতে এখন যে আলোটা পড়ছে সেটা তো আর লম্বভাবে পড়ছে না, একটা অ্যাঙ্গেলে পড়ছে। তাই স্বাভাবিকভাবে আলো এখান থেকে কি হবে, রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে অন্য কোনো জায়গায় যাবে। তাই বলছে দ্য স্পট অফ দ্য লাইট ইজ ফাউন্ড টু মুভ থ্রু এ ডিস্টেন্স ওয়াই অন দ্য স্কেল। বলেছে যে এই যে স্পটটা যেটা রিফ্লেক্ট করে যে বিন্দুতে আলোটা এসে পড়ছিল স্কেলের উপর, এখন আলোটা এখান থেকে ওয়াই দূরত্ব দূরে আলোটা পড়ছে। তাহলে এখন আলোটা পড়ছে কোথায়, না আলোটা এখন পড়ছে এখানে, এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। আর আলোটা এখন পড়ছে কিভাবে, এইভাবে আলোটা পড়ছে, আলোটা রিফ্লেক্ট হয়ে এইভাবে পড়ছে। ঠিক আছে, একটু উপরে তুলে দিই, কারণ ঠিক লাগছে না আলোটা আর কি। আলোটা এখানে দিয়ে দিই। এখানে বিন্দুতে না, এই ডিস্টেন্সটা ওয়াই ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এখন জানতে চাইছে দ্য অ্যাঙ্গেল থিটা ইজ গিভেন বাই, এই থিটার মানটা কত সেটা তোদের কাছে জানতে চাইছে। এই যে কত অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, এই যে এই থিটা অ্যাঙ্গেলটা জানতে চাইছে। অপশন ডি বেরোচ্ছে। অপশন বি এক্স বাই টু হয়। অপশন, হ্যাঁ হ্যাঁ, অপশন বি বাকিদের বেরোচ্ছে দেখি, x/2y। বাকিদের দেখি। ডি ডি y/2x। আচ্ছা, চেঞ্জ হয়ে ভুল ডি করলে হলো সরি, ওয়াই বাই টু এক্স। y/2 হয়ে যাবে। দাদা অপশন ডি। স্যার অপশন ডি y/2x ই হবে। অপশন ডি ওয়াই বাই টু এক্স আসছে, তাই তো? আচ্ছা, অনেকের অপশন ডি আসছে, তাহলে করা যাক এবার। আচ্ছা, অ্যাঙ্গেলটা স্মল ধরে নিতে হবে তো। হ্যাঁ অ্যাঙ্গেলটা স্মল ধরতে হবে, কারণ এখানে থিটা হ্যাঁ, জানতে তাহলে অপশন চেয়েছে। ডি আছে। হুম। আচ্ছা, তো এখানে আমাদের যে থিওরিটা কাজে লাগবে, যেটা আমরা জানি যে একটা সমতল দর্পণে যদি আলো এসে প্রতিফলিত হয়, দর্পণটাকে যদি থিটা অ্যাঙ্গেল ঘোরানো হয়, তাহলে যে প্রতিফলিত যে রশ্মিটা, সেই রশ্মিটা 2θ ডিগ্রি ঘুরে যায়। তো এটা কি সবাই জানে, কেউ জানে না এমন কেউ আছে এখানে যে এটা জানে না এই থিওরিটা? তো আমরা জানি যেটা, যে এটা যদি একটা দর্পণ হয়, এই দর্পণে যদি এই হচ্ছে আপতিত রশ্মি হয়, এবং এটা যদি প্রতিফলিত রশ্মি হয়, এবার এই দর্পণটাকে যদি আমি থিটা ডিগ্রি ঘুরিয়ে দিই, এই দর্পণটাকে যদি আমি থিটা ডিগ্রি ঘুরিয়ে দিই, আপতিত রশ্মি একই থাকবে, আপতিত রশ্মি কোনো পরিবর্তন হবে না। তো স্বাভাবিকভাবে দর্পণটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে আপতিত রশ্মিটার অ্যাঙ্গেল যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাই প্রতিফলিত রশ্মিটা এবার চেঞ্জ হয়ে যাবে, এবং প্রতিফলিত রশ্মিটা এরকম একটা কিছু একটা হবে। প্রতিফলিত রশ্মিটা এখন এরকম কিছু একটা হবে। অর্থাৎ আগের প্রতিফলিত রশ্মি ছিল এটা, অর্থাৎ রিফ্লেক্টেড রে ছিল এটা, এখনকার রিফ্লেক্টেড রে হচ্ছে এটা। তাহলে এই যে রিফ্লেক্টেড রে যে সরলো, রিফ্লেক্টেড রেটা এতটা অ্যাঙ্গেল সরে গেছে। ইনসিডেন্ট রে সেমই রয়েছে, কারণ ইনসিডেন্ট রে কোনো চেঞ্জ হয়নি। মিররটা যদি আমি থিটা ডিগ্রি যদি আমি ঘোরাই, তাহলে এই যে রিফ্লেক্টেড রে সে 2θ ডিগ্রি ঘুরে যাবে। এটা আমাদের একটা থিওরি রয়েছে, তো সেই থিওরিটা এখানে ইউজ হবে। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 2θ। কেন?
কারণ আগে রিফ্লেক্টেড রে যাচ্ছিল এই পাথেই, এখন রিফ্লেক্টেড রে যাচ্ছে এই পাথে। তাহলে রিফ্লেক্টেড রে যে চেঞ্জ হলো, কতটা অ্যাঙ্গেল চেঞ্জ হবে? 2 থিটা। কেন না মিররটাকে থিটা ঘোরানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটা যদি 2 থিটা হয়, তাহলে এবার দেখ এটা 2 থিটা, এটা ওয়াই, এটা এক্স, তাহলে তুই এখানে ট্যান এর রিলেশন ইউজ করতে পারিস। তাহলে তুই বলতে পারিস এখানে যে ট্যান 2 থিটা দিস ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি দ্যাট ইজ ওয়াই বাই এক্স, ঠিক আছে? তাহলে এখন যদি থিটা যদি খুব স্মল হয়, থিটা যদি খুব স্মল হয়, তাহলে ট্যান 2 থিটাকে তুই শুধু 2 থিটা লিখতে পারিস। তাহলে 2 থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইকুয়াল টু ওয়াই বাই 2 এক্স। ক্লিয়ার? তাহলে ওয়াই বাই 2 এক্স, তাহলে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? কারো ডাউট আছে? কারো জিজ্ঞাসা আছে কিছু? বেশ, নেক্সট কোশ্চেন। এটা এটা একটা ইজি কোশ্চেন আছে। টু প্লেন মিরর আর ইনক্লাইন্ড অ্যাট 70 ডিগ্রি। দুটো প্লেন মিরর আছে যা 70 ডিগ্রিতে বেঁকে রয়েছে, 70 ডিগ্রি যাদের মধ্যে কোণ আছে 70 ডিগ্রি। A ray incident on one mirror at an angle theta after reflection falls on second mirror and is reflected from the and is reflected from there parallel to the first mirror. The value of theta is 70 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো মিরর রয়েছে, একটা আলো একটা মিররের থিটা অ্যাঙ্গেলে পড়লো এবং সেই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে আর একটা মিররে গেল এবং সেখান থেকে আবার রিফ্লেক্ট হয়ে প্রথমে যেভাবে প্রবেশ করেছিল তার সাথে প্যারালালি ও বেরোলো। ইজ রিফ্লেক্টেড ফ্রম দেয়ার প্যারালাল টু দ্য ফার্স্ট মিরর দ্য ভ্যালু অফ থিটা। তাহলে প্রথমে আলোটা কত অ্যাঙ্গেলে পড়েছিল, আমি ছবিটা আঁকছি। 70 ডিগ্রি দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল, আমি ধর এরকম একটা অ্যাঙ্গেল আঁকলাম, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। এটা মিরর, তো এবার এখানে একটা রে পড়লো এবং সেই রেটা ধর এইরকম একটা অ্যাঙ্গেলে পড়লো। এই যে অ্যাঙ্গেলটা পড়লো সেটা থিটা অ্যাঙ্গেলে পড়েছে। তাহলে এখান থেকে আমি একটা নর্মালটা নিই, নর্মাল টেনে এটা একটা লম্ব, লম্ব টেনে থিটাটাকে ডিফাইন করে দিলাম। তাহলে এটা হচ্ছে সেই থিটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে। এবার এই রেটা এখান থেকে কি হবে? রিফ্লেক্ট করবে। তাহলে এই রেটা এখান থেকে রিফ্লেক্ট করে ধর এদিকে একটা জায়গা কোনো দিকে আসবে, ধর এদিকে কোনো একটা দিকে আসবে। তাহলে এই রেটা আসলো এখান থেকে এদিকে আসলো, আবার রিফ্লেক্ট হবে কারণ আরেকটা মিররে এসে তো পড়েছে। এখানে আমি একটা লম্ব টানলাম, তাহলে এখান থেকেও আবার রিফ্লেক্ট করবে। এবার যে রিফ্লেক্ট করেও যাবে বলছে যে এমনভাবে রিফ্লেক্ট করবে যে যেভাবে ও ইনসিডেন্ট হয়েছিল তার সাথে প্যারালালি ও রিফ্লেক্ট করে যাবে। 50 ডিগ্রি। আমি জানি না আনসার, 50 ডিগ্রি একজনে এসেছে। আচ্ছা, তো এবার ছবিটা তো তাহলে সেই অনুযায়ী ঠিক হয়নি, তাহলে ছবিটাকে আমাদের একটু যদি ঠিক করা যায়। তো আপাততের জন্য আমি এরকম দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ছবি। ওই থিটাটা আমার কাছে জানতে দিয়েছে। কারোর হয়ে গেলে বলবি।
45 ডিগ্রি। 45? হ্যাঁ, আরেকজনের 45 বেরিয়েছে। আমি জানি না আনসার, আমাকে করতে হবে। স্যার 50 ডিগ্রি। 50 ডিগ্রি, দুজনে 50 ডিগ্রি বেরিয়েছে, একজনের 45 ডিগ্রি। আচ্ছা করি তাহলে। আচ্ছা যাদের 55 এসেছে তারা কিভাবে করেছিস বল? না ছবিটায় তো ফাইনাল ইমেজটা মিরর ওয়ানের প্যারালাল হবে, এই ছবিটা একটু, হুম হুম। তুমি যে ছবিটা এঁকেছো ওখানে তো বলেছে মিরর ওয়ানের প্যারালাল হবে, ওখানে তো ছবিটায় তো ওটা হয়নি। ও মিরর ওয়ানে প্যারালাল হয়ে বলেছে তাই তো? থিটা আফটার রিফ্লেকশন falls on second mirror and is reflected from their parallel to first mirror. ও আচ্ছা, ফার্স্ট মিররের প্যারালাল। ছবিটা আমার ভুল হয়েছে। আচ্ছা তাহলে এরকম, তাই তো? এবার ফার্স্ট মিররের প্যারালাল রিফ্লেক্ট করেছে, ঠিক আছে? তাহলে বল তাহলে কি হচ্ছে তাহলে? আচ্ছা এইটা যখন, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই লম্বর সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? ওটাও থিটাই হবে। না থিটা কেন হবে? এটা 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা। কারণ এটা তো হ্যাঁ হ্যাঁ লম্ব। হ্যাঁ। এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। আবার এটা থিটা হলে এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটাও তাহলে 90 মাইনাস থিটা, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা তো 70 ডিগ্রি। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করতে পারি, এই অ্যাঙ্গেলটা, তাহলে আমি তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল 180 ডিগ্রি করে দেবো, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কি করে বের করতে পারি? তো তিনটের সাম 180 ডিগ্রি। না এই অ্যাঙ্গেলটা তো বের করবো, তারপর না তিনটের সময় 180 ডিগ্রি করবো। এবার দেখ এইটা, এটা তো 70 ডিগ্রি হবে, হ্যাঁ হ্যাঁ এটা তো 20 ডিগ্রি না। হ্যাঁ, কারণ এইটা আর এটা তো প্যারালাল। যদি প্যারালাল হয়, এই অ্যাঙ্গেলটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, এটা তো রিফ্লেক্টেড রের সাথে 70 ডিগ্রি, তাহলে ইনসিডেন্ট রের সাথে 70 ডিগ্রি হবে, তাহলে এটাও 70 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের কাছে কি হলো তাহলে? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাতে, এই ট্রায়াঙ্গেলটাতে দেখ দুটো 70 ডিগ্রি আছে আর একটা 90 মাইনাস থিটা আছে, তাহলে এইটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, কারেক্ট? তাহলে 70 70 140 প্লাস 90, তাহলে 230, তাহলে 230 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে থিটা ইকুয়াল টু হবে 230 মাইনাস 180, তাহলে 50 ডিগ্রি। So 50 degree will be the
কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা কর। A tall man of height 6 feet want to see his full image, then তো required থ্রি minimum থ্রি length ফিট of হবে। the mirror. একজন 6 ফিট হাইটের একটা মানুষ যে কিনা তার পুরো প্রতিবিম্বটা দেখতে চায়, তাহলে সেই দর্পণের মিনিমাম দৈর্ঘ্য কি হবে? 6 ফুটের মানুষ h/2 3 ফিট হয়তো। 3 ফিট হবে, কারণ এটা স্যার এনি লেন্থ হবে। এনি লেন্থ হবে না, কারণ এটা একটা মিনিমাম মানে বলেছে তো। মিনিমাম 3 ফিট হবে, কারণ তুমি তো একটা ম্যাথসে করিয়েছিলে যে ওই যে কোনো ব্যক্তি তার যদি সম্পূর্ণ চেহারাটা আয়নায় দেখতে চায় তাহলে দর্পণটা তার মিনিমাম উচ্চতার অর্ধেক হতে হবে, তাহলে সেই হিসাবে করলে তো এটা 3 ফিটই হচ্ছে। কারেক্ট। কোনো মানুষ যদি তার হাইট যদি এইচ হয়, সে যদি তার পুরো ইমেজটা যদি সে কোনো মিররে বা দর্পণে দেখতে চায়, তাহলে সেই দর্পণের মিনিমাম যে উচ্চতা সেটা মানুষটার উচ্চতার হাফ হতে হবে মিনিমাম, এর থেকে বেশি তো হতেই পারে, মিনিমাম এটা হবে। তাহলে 6/2 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ফিট, তো 3 ফিট হতে হবে। ঠিক আছে, এটা জাস্ট থিওরি থেকেই ছিল, থিওরিটা জানলে এটা করতে পারা যেত। হুম। আচ্ছা, এবার আমরা এটা রিফ্র্যাকশনের কিছু নিউমেরিক্যালের মধ্যে রয়েছে, তো এটা ট্রাই কর। এ বাবল ইন গ্লাস স্ল্যাব, যার গ্লাস স্ল্যাবের মিউ দিয়ে দিয়েছে, মিউ ইকুয়াল টু 1.5, when viewed from one side appears at 5 centimeter and 2 centimeter from other side. একটা গ্লাসের মধ্যে মানে কাঁচের একটা স্ল্যাব আছে, তার মধ্যে একটা এয়ার বাবল রয়েছে। হ্যাঁ, তাহলে কাঁচের একটা, ধর আমি যদি স্ল্যাব নিই, কাঁচের যদি একটা স্ল্যাব নিই, ধর কাঁচের একটা স্ল্যাব নিলাম, এই স্ল্যাবের মধ্যে একটা এয়ার বাবল রয়েছে, এই একটা এয়ার বাবল এখানে দিলাম, এই যে ধর একটা এয়ার বাবল আছে। এখন বলছে এক সাইড থেকে দেখলে এটার মিউটা হচ্ছে 1.5, এবার বলছে একদিক থেকে দেখলে, যদি আমি এই দিক থেকে দেখি, চোখটা যদি আমার এইদিকে থাকে, তাহলে অ্যাপারেন্ট যে ডেপথ হবে সেটা 5 সেন্টিমিটার লাগবে। আর যদি অন্য দিক থেকে দেখি, মানে যদি আমি এদিক থেকে দেখি, তাহলে যে অ্যাপারেন্ট ডেপথটা সেটা 2 সেন্টিমিটার লাগছে। মানে এই যে ডেপথটা, এটা 5 সেন্টিমিটার লাগছে, অপশন সি হবে। আর এই যে ডেপথটা সেটা 2 সেন্টিমিটার লাগছে এই দিক থেকে, এদিক থেকে 2 সেন্টিমিটার লাগছে। কি অপশন কি? অপশন সি 10.5। অপশন সি, দেখছি। ডি ডি আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে বাইরে থেকে আমরা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের মধ্যে কোনো বস্তুকে আমরা দেখছি। তো যখন এরকম হয় যে বাইরে থেকে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের মধ্যে কোনো বস্তুকে দেখা হয়, তখন আমরা কি দেখি, সেই বস্তুর আপাত গভীরতা আমরা দেখতে পাই। কারণ আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন গমন করে, তখন আলোর পথ বেঁকে যায়। তো এই আলোটা যখন এখান থেকে এই কাঁচ ছেড়ে যখন বাইরে বেরোয়, তখন কিন্তু এই আলোর পথ বেঁকে যায়, এবং বেঁকে গিয়ে এমন পথে যায় যে বাইরে থেকে যে দেখে তার মনে হয় যেন আলোটা একটু উপর থেকে এখান থেকে আসছে, অর্থাৎ প্রকৃত যা গভীরতা তার থেকে কম গভীরতা দেখা যায়। ঠিক আছে, তাই এখানে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার একটা ব্যাপার আছে, এবং তার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে আপাত গভীরতা এক্ষেত্রে যখন বস্তু থেকে আলো ঘন থেকে লঘুর দিকে যখন, অর্থাৎ ডেন্সার থেকে রেয়ারের দিকে যখন লাইট যাচ্ছে, তখন এই বস্তুর যে আপাত গভীরতা হবে, অর্থাৎ অ্যাপারেন্ট ডেপথ যেটা হবে, সেটা হবে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই মিউ, অর্থাৎ রিয়েল ডেপথ বাই মিউ। এই সম্পর্ক আমরা জানি।
আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই মিউ। এখন কি বলছে এখানে? এখানে বলছে যে এক সাইড থেকে দেখলে ওর আপাত গভীরতা 5 সেন্টিমিটার লাগছে। হুম, তাহলে আপাত গভীরতা একদিক থেকে দেখলে কত লাগছে? 5 সেন্টিমিটার। তাহলে তার জন্য প্রকৃত গভীরতা কত হবে? 5 মিউ। তাহলে এটা হচ্ছে প্রকৃত গভীরতা একদিক থেকে, ঠিক? আচ্ছা, আর এক দিক থেকে দেখলে আপাত গভীরতা 2 সেন্টিমিটার। তাহলে তার সাথে মিউ গুণ করতে হবে, কারণ আপাত গভীরতা যদি 2 বসাস, এই মিউটা এখানে উপরে উঠবে, তাহলে 2 মিউ। এটা হচ্ছে প্রকৃত গভীরতা অন্য দিক থেকে। তাহলে দুই দিক থেকে যখন তুই প্রকৃত গভীরতা পেয়ে গেলি, এদিক থেকেও প্রকৃত গভীরতা পেলি, এদিক থেকেও পেলি, তাহলে এবার এই দুটোকে যোগ করে দিলে তুই টোটাল গভীরতাটা পেয়ে যাবি। মানে এই দুটো যোগ করে দিলে তাহলে তুই টোটাল থিকনেসটা পেয়ে যাবি, কারণ এদিক থেকে ডেপথ তুই পেয়ে গেলি প্রকৃত গভীরতা, আবার এদিক থেকেও তুই পেয়ে গেলি প্রকৃত গভীরতা। তোকে আপাত গভীরতা দিয়ে দিয়েছে, এখান থেকে তুই প্রকৃত গভীরতাটা বের করছিস। দুদিক থেকেই প্রকৃত গভীরতা যদি পেয়ে যাস তুই, এবার সেই দুটোকে যোগ করলে পুরো স্ল্যাবটা থিকনেস পেয়ে যাবি, তাই না? তাহলে 7 মিউ হলো এটা। তাহলে এটা হচ্ছে গিয়ে স্ল্যাবের থিকনেস। তাহলে এটাই হচ্ছে থিকনেস অফ স্ল্যাব। ঠিক আছে? তাহলে 7 ইন্টু মিউ কত? 1.5। তাহলে এটা কত হলো? 10.5। সো 10.5 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এটা কি নিটের কোশ্চেন? মিটার কোশ্চেন। এই কোশ্চেন আসে, মানে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা। মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন মানে আসার কোশ্চেন আর কি, মানে বিভিন্ন ফর্মে আসে। এক্স্যাক্টলি এইরকম আসবে না, কিন্তু বিভিন্ন ফর্মে আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ বিম অফ লাইট কম্পোজড অফ রেড অ্যান্ড গ্রিন রে, অর্থাৎ লাল এবং সবুজ আলো দিয়ে মিশ্রিত একটা আলো, যেটা কিনা ইনসিডেন্ট অবলিকলি অ্যাট এ পয়েন্ট অন দ্য ফেস অফ রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব আছে, মানে এরকম একটা কাচের একটা স্ল্যাব আছে, সেখানে লাল আর সবুজের মিশ্রিত একটা আলো সেখানে এসে পড়ছে। ধর এটা লাল আর সবুজের মিশ্রিত একটা আলো অবলিকলি, মানে একটা অ্যাঙ্গেলে এসে পড়েছে, ঠিক আছে? তো এই একটা অ্যাঙ্গেলে এসে এখানে পড়েছে, সেই অ্যাঙ্গেলটা আমি এখান থেকে থিটা অ্যাঙ্গেল লিখলাম। এবার বলেছে when coming out on the opposite parallel face the red and green ray emerge from। বলছে এবার এই আলোটা, এই যে গ্রিন আর রেড এর কম্বিনেশন যে আলোটা, সেই আলোটা তো এই স্ল্যাবের মধ্যে থেকে গিয়ে তো স্ল্যাবের অন্য ফেস থেকে তো বেরোবে। এই অন্য ফেস থেকে যখন আলোটা বেরোবে, তখন কিভাবে বেরোবে? চারটে অপশন দেওয়া রয়েছে যে কিভাবে বেরোবে। 2 points propagating in two different non parallel direction। মানে বলছি যে অপোজিট ফেস থেকে দুটো পয়েন্ট থেকে দুটো আলো বেরোবে, এবং তারা নন প্যারালাল ডিরেকশনে, মানে দুজন দুই দিকে মুভ করবে, প্যারালালি না, দুজন দুই দিকে মুভ করবে, এরকম অপশন হতে সি পারে। হবে। সেকেন্ড বলেছে 2 points প্রপাগেটিং ইন টু ডিফারেন্ট প্যারালাল ডাইরেকশন, যে দুটো পয়েন্ট আছে, কিন্তু দুটো পয়েন্ট থেকে আলো প্যারালালি যাচ্ছে। দুটো পয়েন্ট থেকে দুটো আলো বেরোবে, কিন্তু প্যারালালি যাবে। সি পয়েন্ট বলছে 1 point প্রপাগেটিং ইন টু ডিফারেন্ট ডাইরেকশন। বলছে একটা পয়েন্ট থেকে আলো বেরোবে, কিন্তু একটা পয়েন্ট থেকে দুটো আলো বেরোবে, এবং দুটো আলো দুই দিকে বেরোবে। আর ডি বলছে 1 point প্রপাগেটিং ইন দ্য সেম ডাইরেকশন, যে একটা পয়েন্ট থেকেই বেরোবে এবং দুটো আলো একসাথে একই দিকে যাবে। কোন অপশনটা হবে তোরা চেষ্টা কর। তোদের এটা অপশন এ আছে। অপশন সি হবে তো। মানে বেরোনোর সময় তো মিউট জন্য তোমার দুটো আলাদা আলাদা রিফ্লেকশন হবে, মিউ তো আলাদা। যখন কাঁচের স্ল্যাবে এন্টার করছে তখনই তো রিফ্র্যাক্ট হয়ে যাবে, দুটো আলাদা আলাদা ওয়ে নিয়ে নেবে। হ্যাঁ, মানে একটা পয়েন্ট থেকে তো বেরোতে পারবে না। দুটো ডিফারেন্ট পয়েন্ট থেকে বেরোবে এবং দুটো নন প্যারালালি বেরোবে। বাকি কেউ আর কিছু বলবে? হ্যাঁ দাদা, ওটা তো এই হবে, কারণ
ওই যে লাল আলো আর যে সবুজ আলো ওর তো মিউ হ্যাঁ আলাদা এই হবে। হবে, এই হবে। কি এ হবে? হুম এ কেন হবে? সি তো বললো একজন, বি বললো একজন, না এ, আচ্ছা এ, এ বলছে, আচ্ছা ধ্রুব এ বলছিস তাই তো? তাহলে আর কেউ কিছু হ্যাঁ দাদা। বলবে? হ্যাঁ ওটা তো এই তো হবে, কারণ দুটো রশ্মি যেহেতু আসছে, এবার দুটো রশ্মির তো মিউ আলাদা, তার মানে প্রতিষ্ঠিত হওয়ায় তো পরস্পর নন প্যারালালই হওয়ার কথা, কারণ বিভিন্ন দিকে বেঁকে যাবে তো। বাকি আর কেউ কিছু বলবে? আর কারো অন্য কিছু এসেছে? কয়েকজন বলছে এ, কয়েকজন বলছে সি, না বি মনে হচ্ছে, আবার একজনের বি মনে হচ্ছে। সি হবে না, বি হবে। বি কেন মনে হচ্ছে এখন? প্রথমে ভাবিনি, কেননা দুটো তো আলাদা আলাদা মিউ, তাই যখন ডিফ্লেকশন হবে তাহলে দুটোই বেরোবে, কিন্তু নন প্যারালাল হবে, কেননা বেরোনোর সময় মিউর জন্য নন মানে প্যারালাল তো ডিফ্লেকশনটা একটু এতে আলাদা আছে। হবে। ও আচ্ছা সরি। নন প্যারালাল তো এতে আছে। না না, প্যারালাল স্যার হবে, সরি স্যার প্যারালাল অ্যাঙ্গেল অফ হবে। রিফ্লেকশনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর নির্ভর করে তো? অ্যাঙ্গেল অফ অপশন ডি রিফ্লেকশন, হবে হ্যাঁ। মনে হচ্ছে। দাদা বি হবে, কারণ একই অ্যাঙ্গেলে আসছিল, কিন্তু দুজন ডিফ্লেক্ট হওয়ার পর যতটা বেগুক কিন্তু একই হারে বেগবে, প্যারালাল হবে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যেহেতু সেম, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাও সেম হবে, কিন্তু মিউটা ডিফারেন্ট হওয়ার কারণে মানে গ্লাস স্ল্যাবের মধ্যে রে দুটো আলাদা হয়ে যাবে, দুটো কিন্তু পয়েন্ট থেকে প্যারালালই থাকবে। প্যারালালি বেরোবে। হুম। আচ্ছা তাহলে চেক করি আমরা। প্রথম লালের প্রথম জিনিস ডিফ্লেকশন হচ্ছে, বেশি হবে। হুম। কনসেপচুয়ালি যদি আমরা বলি, যেটা লাস্টে ওরা বললো সেটাই ঠিক, যে দুটোরেই তো আমরা জানি যে একটা গ্লাস স্ল্যাবে আলো যখন পড়বে, আলো যে অ্যাঙ্গেলে পড়ে সেই অ্যাঙ্গেলেই নির্গত হয়, জাস্ট আলোর কি হয় একটু শিফট হয়। এবং এই যে আলোর শিফটটা যেটা হয়, মানে আলো পার্শ্বীয় সরণ হয়, একটা ল্যাটারাল শিফট হয়। এবং এই ল্যাটারাল শিফট যেটা, সেই শিফটটা ডিপেন্ড করে এই থিকনেসটার উপরে এবং মিউর উপরে, তাই তো, এবং ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপরে। তা এখন দুটো আলোই সেম ইনসিডেন্ট অ্যাঙ্গেলে সেম থিকনেসে পড়েছে, অর্থাৎ ওদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর থিকনেস সেম হলো, মিউটা যেহেতু আলাদা, তাই এই দুটো আলো একসাথে পড়লে পরও দুজনের মিউ যেহেতু আলাদা, তাই দুজনের দুই রকমের পার্শ্বীয় সরণ হবে। তাহলে দুইজনের যে পার্শ্বীয় সরণটা হবে সেটা সেম হবে না, দুজনের দুই রকম হবে। সে একজন এখানে আসলো আর একজন এখানে আসলো, পার্শ্বীয় সরণটা আলাদা হলো। হ্যাঁ, কেন পার্শ্বীয় সরণ আলাদা হলো? কারণ ল্যাটারাল শিফটের যে রিলেশন সেটা আমরা জানি যে সেটা, ল্যাটারাল শিফটের রিলেশনটা কিরকম একটা ছিল, এরকম যতটা আমার মনে পড়ছে, এক্স ইকুয়াল টু টি ইন্টু থিটা 1 - 1/μ, এরকম কিছু একটা বোধহয় ছিল, তাই তো? কারোর যদি মনে থাকে আমাকে একটু কনফার্ম করবে। তো এটাই ছিল। হ্যাঁ, তো এটা যদি থাকে তাহলে মিউর উপর ডিপেন্ড করছে, থিটার উপর ডিপেন্ড করছে, আর থিকনেসের উপর ডিপেন্ড করছে। তাহলে থিকনেস তো সেম, তাহলে এটা বাদ। থিটা তো দুজনেরই সেম, এটা বাদ। তাহলে দুজনের মিউ আলাদা। রেডের জন্য একটা মিউ হবে এটা, এটা সে মিউ 1। আর গ্রিনের জন্য এটা আরেকটা মিউ হবে, সে মিউ 2। দুজনের জন্য মিউ যেহেতু আলাদা, তাই দুজনের যে ল্যাটারাল শিফট হবে সেটা আলাদা আলাদা হবে। তাই একজন একদিকে আসবে আর একজন অন্য দিকে যাবে, দুজনের ল্যাটারাল শিফট আলাদা হবে। কিন্তু আবার এটাও নিয়ম আছে যে যে অ্যাঙ্গেলে ওরা ইনসিডেন্ট হবে সেই অ্যাঙ্গেলেই ওরা ইমার্জ করবে, মানে প্রতিসৃত হবে। হ্যাঁ, তাহলে এর পরে যে ওরা ওখান থেকে বেরোবে, ওরা কিন্তু সেই প্যারালালি কিন্তু বেরোবে, যে অ্যাঙ্গেলে ওরা ইনসিডেন্ট হয়েছিল সেই অ্যাঙ্গেলেই বেরোবে, প্যারালালি বেরোবে, জাস্ট দুটো আলাদা বিন্দু থেকে বেরোবে। ঠিক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি যদি প্রুভ করতে চাই আমরা সেটাও প্রুভ করতে পারি। আমি যদি ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করাই তাহলে দেখ, আমি ধরে নিচ্ছি যে একজনের জন্য এটা μ1, একজনের জন্য এটা μ1, একজনের জন্য এটা μ2, ঠিক আছে? তাহলে আমাকে আরো অনেক কিছু এখন এখানে লিখতে হবে। সেটা হচ্ছে, তাহলে এই একজনের হচ্ছে প্রতিসরণ কোণ R1, আর একজনের প্রতিসরণ কোণ R2, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী তাদের আবার এখানে আপাতন হবে, এই আপাতন থেকে আবার প্রতিসরণ হবে, এবং এই যে আপাতনটা হবে সেম কোণেই হবে। যার R2 ছিল তার R2তেই হবে, যার R1 ছিল তার R1এই হবে। এবং এখান থেকে যখন বেরোবে R2টা I2 অ্যাঙ্গেল নিয়ে বেরোলো আমি ধরে নিলাম, আর R1টা I1 অ্যাঙ্গেল নিয়ে বেরোলো আমি এটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার আমি স্নেলের সূত্র যদি, যেহেতু রিফ্র্যাকশন হয়েছে, স্নেলের সূত্র যদি ইউজ করি, এখানে মিউ ইকুয়াল টু 1, এখানে মিউ হচ্ছে দুজনের দুটো মিউ, একজনের μ1 একজনের μ2, আবার এখানেও মিউ ইকুয়াল টু 1। তাহলে প্রথম রিলেশন আসছে সেটা হচ্ছে, যে আমি যদি মানে দুটো আলোর জন্য যদি আমি করি, তাহলে প্রথম সম্পর্ক আসছে 1 সাইন থিটা ইকুয়াল টু μ1 সাইন R1, ঠিক আছে? আরেকটা রিলেশন আসছে 1 সাইন থিটা অন্য রেটার জন্য, সেটা হচ্ছে μ2 সাইন R2, ঠিক আছে? এই দুটো সম্পর্ক আসলো প্রথম রিফ্র্যাকশন। এবার সেকেন্ড রিফ্র্যাকশনে আসলো কি, μ1 সাইন R1 ইকুয়াল টু 1 সাইন I1, ঠিক আছে? আবার μ1 সাইন R2 ইকুয়াল টু 1 সাইন I2। মানে কি, প্রথমেরটার জন্য কি হলো 1 সাইন থিটা মানে μ1 সাইন থিটা ইকুয়াল টু কি হলো, এই যে এইটা হচ্ছে কি μ1 ধরেছি আমি, এটা তো R1 এ বেরিয়েছে, তাই μ1 সাইন R1 হয়ে গেল। সেকেন্ডেরটাও তো ইনসিডেন্ট তো সেমই হয়েছে, তাই 1 সাইন থিটা, কিন্তু প্রতিসরণ হয়েছে R2 অ্যাঙ্গেলে এবং এর জন্য প্রতিসরণ μ2, তাহলে μ2 সাইন R2 হয়ে গেল। সেকেন্ডের কেসে যখন সেকেন্ড রিফ্র্যাকশন হচ্ছে তখন R1 অ্যাঙ্গেলে এসে পড়ছে μ1 দিয়ে, তাই μ1 সাইন R1 ইকুয়াল টু, এটা বেরোচ্ছে I2 তে আর এবং 1 এয়ারে বেরোচ্ছে, তাই 1 সাইন I1। সিমিলারলি সেকেন্ডের জন্য এটা। তাহলে এই যে দুটো রিলেশন বেরিয়ে গেল। তাহলে এবার আমি যদি এদেরকে ডিভাইড করে দিই, তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে এটাও ডিভাইড হবে। আচ্ছা, একটা μ2 হবে, তাই তো? এটা μ2 হবে, এটা μ2 হবে, এটা μ2 হবে। তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে ডিভাইড করলে যেটা আসবে সেটা হচ্ছে μ1 সাইন R1 বাই μ2 সাইন R2। এখন μ1 সাইন R1 এটা মানে হচ্ছে সাইন থিটা, আর μ2 সাইন R2 এটা মানে হচ্ছে সাইন থিটা, এটার ইকুয়াল টু হচ্ছে সাইন I1 বাই সাইন I2। এখন এটা তো 1, তাহলে এখান থেকে বলতে পারছি সাইন I1 ইকুয়াল টু সাইন I2, তাহলে I1 ইকুয়াল টু I2। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল বেরোবে সেই দুটো অ্যাঙ্গেলই সেম বেরোবে, তাহলে এটা প্যারালাল বেরোবে, বোঝা গেল? তাহলে এটা ম্যাথমেটিক্যালিও ডিরাইভ করে দিলাম, ঠিক আছে? লজিক্যালি তো তুই আনসার এটা করতেই পারছিস, তার সাথে ম্যাথমেটিক্যালিও তুই চাইলে পরে সেলফ স্যাটিসফ্যাকশন এটা লিখে নিতে পারবি, ঠিক আছে? আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। এটা কি বল, নেক্সট কোশ্চেন দেখ। When an object is kept at a distance of 30 centimeter from a concave mirror, the image is formed at a distance of 10 centimeter from the mirror. যদি 30 সেন্টিমিটার সামনে যদি একটা অবতল দর্পণে 30 সেন্টিমিটার সামনে যদি একটা বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্বটা 10 সেন্টিমিটার সামনে তৈরি হচ্ছে। If the object is moved with a speed of 9 centimeter per second, অবজেক্টটা যদি 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে যদি মুভ করে ইমেজ ওই দর্পণের দিকে, the speed with which image moves at that instant, তাহলে প্রতিবিম্ব তাহলে কত বেগে
মুভ করবে সেটা তোর কাছে জানতে চাইছে। করে ফেল। না, 1 মিটার 1 সেন্টিমিটার/সেকেন্ড। 1 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখি বাকিদের কি 1 আছে। সেন্টিমিটার পার সেকেন্ডই আছে। হ্যাঁ স্যার 1 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এটা কিভাবে করেছি আমরা, বা এটা কিভাবে করতে হয়? আমরা জানি যে লংজিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ইমেজের যে ভেলোসিটি সেটা হচ্ছে মাইনাস এম স্কোয়ার অফ m স্কয়ার অফ অবজেক্টের ভেলোসিটি। অবজেক্টিভ ভেলোসিটি, ভেলোসিটি অফ অবজেক্ট, রাইট। তাহলে আমাদেরকে এম বের করতে হবে। এখন এম ইকুয়াল টু আমরা জানি মাইনাস ভি বাই ইউ। তাহলে এম স্কোয়ার হচ্ছে কি, মাইনাস v বাই u। হ্যাঁ। এখন এখানে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউ দিয়েছে, ইউটা বলেছে -30 সেন্টিমিটার, আর ভি দিয়েছে, ভি হচ্ছে 10 সেন্টিমিটার, ভি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, -30 বাই -10, তাহলে এটা কত হচ্ছে -3। তাহলে এম স্কোয়ার যদি তুই করিস তাহলে 3 স্কোয়ার কত আসছে, এম স্কোয়ার কত আসছে তাহলে 9। স্যার উল্টো বসিয়েছো। স্যার ভিটা -10 আর ইউটা -30। ও আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা, বই উল্টো বসিয়েছি তাই তো, সরি। হ্যাঁ, ভিটা হচ্ছে -10, হ্যাঁ, আর ইউটা হচ্ছে -30, রাইট। তাহলে এটা 1/9 হচ্ছে তাই তো, 1/9। তাহলে এটা -1/9 ইন্টু ভি, অবজেক্ট তো বলে দিয়েছে 9 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটা -1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মাইনাসটা বোঝাচ্ছে স্যার যে, মাইনাসটাও মেনশন করতে হবে না? হ্যাঁ মাইনাসটা মেনশন করতে হবে, কারণ আজকে তুই মাইনাস মেনশন করে তোকে মানে ওটা আনসারে বলতে হবে যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য মিরর। মাইনাস মানে বোঝাচ্ছে ওটা অ্যাওয়ে ফ্রম দ্য মিরর যাচ্ছে। ঠিক আছে। তো স্যার অবজেক্টটাকে কোন দিকে সরানো হচ্ছে সেটা তো বলা নেই, সেখানে তো স্পিডের ডাইরেকশন নেই ক্লিয়ারলি। মুভ উইথ দ্য স্পিড অফ 9 সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ আছে। মানে +9 সেন্টিমিটার মানে তো মিররের দিকে নেওয়া হচ্ছে। মিররের দিকে নেওয়া হচ্ছে, যদি এরকম কিছু না দেওয়া থাকে তাহলে ঠিকই বলেছিস যে এটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে তাহলে আমি এটাকে পুরোটা মড করে নেবো, আমি সিম্বল টিম্বল রাখবো না কিন্তু, ঠিক আছে, আমি পুরোটা মড নিয়ে নেবো, যে আমি জানি না কোন দিকে যাচ্ছে, কারণ এখানে যেহেতু মেনশন করে দেয়নি যে টুয়ার্ডস মিরর মুভ করানো হচ্ছে না ফ্রম মিরর মুভ করানো হচ্ছে, তাই কিছু যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা এটা মানে সিম্বল ছাড়াই জেনারেলি বলে দেবো যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক। আচ্ছা, এবার এই কোশ্চেনটা কর দেখি।
অপশন সি হবে। অপশন সি। দাদা 2f এ 1 আসবে। বাকিরা? হ্যাঁ স্যার, অপশন ও সি হবে। দাদা এ হবে। বাকিরা কি বলেছে? দাদা এ হবে an না। object is gradually moving away from the focal point of a concave mirror along the axis of the mirror. মানে একটা একটা কনকেভ মিরর আছে, মানে একটা অবতল দর্পণ আছে, এটা হচ্ছে অবতল দর্পণ। তার অবশ্যই এটা একটা ফোকাস পয়েন্ট আছে, এটা একটা বক্রতা কেন্দ্র আছে, এটা পোল আছে, রাইট? এখন একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা ফোকাল পয়েন্ট থেকে দূরে মুভ করছে, away from the focal point of the concave mirror along the axis of the mirror. The graphical representation of the magnitude of linear magnification versus distance of the object from the mirror is correctly given by. তাহলে অবজেক্ট কোথায়? ধর অবজেক্ট এখানে আমি আঁকলাম এবং এটা এইদিকে সরছে, ঠিক আছে? এইদিকে সরে যাচ্ছে অবজেক্ট। আর ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর এটা এক্স দিয়ে ডিফাইন করেছে, মানে আমরা ইউ দিয়ে ডিফাইন করি, সেটা এক্স দিয়ে ডিফাইন করেছে। ওর জন্য দেখ, অবজেক্ট যত দূরে সরে যাচ্ছে তত এক্স বেড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা গ্রাফের এক্স অ্যাক্সিসে এক্স দেওয়া রয়েছে, ঠিক আছে? এক্স দেওয়া রয়েছে। আর ওয়াই অ্যাক্সিসে দিয়েছে ম্যাগনিফিকেশনটা, যে এই ডিস্টেন্স বাড়ছে তার জন্য ম্যাগনিফিকেশনে কিরকম চেঞ্জ হবে। যাই হোক, এটা তো ইউ, ইউ দিয়ে আর ফোকাস লেন্থ দিয়ে ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা সেটা বল কি ছিল? এম ইকুয়াল টু কি ছিল? ইউ আর এফ দিয়ে m equal to f by u minus f. এফ বাই ইউ মাইনাস এফ, ঠিক আছে? তাহলে এখানে দেখ, যখনই এরকম গ্রাফ হবে আমাদের কি টেন্ডেন্সি থাকবে? যে জিরো কখন হচ্ছে, বা জিরোতে কত কি হচ্ছে, ইনফিনিটিতে কি হচ্ছে, এই জিনিসগুলো একটু চেক কর, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথমে যে এখানে যে রিলেশনগুলো দিয়েছে, দেখ এখানে একটাতে আছে, এখানে এক্স জিরো দিয়েছে, দেখ এক্স মানে এখানে ইউ, হুম এখানেও দেখ এক্স জিরো দিয়েছে এই গ্রাফে। এইগুলোর তো কোনো জিরো নেই এক্স এর, কিন্তু এই দুটোতে আছে। তাহলে এই দুটোতে যদি থাকে তাহলে আমি এক্স জিরো একবার বসিয়ে দেখি, ইউর জায়গায় যদি জিরো বসাই তাহলে এটা এফ মাইনাস জিরো মাইনাস এফ, এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান আসছে। তার মানে ওয়েন এক্স ইকুয়াল টু জিরো, এম ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। কিন্তু এখানে দেখ এক্স ইকুয়াল টু জিরোতে এম জিরোই দেওয়া আছে, এখানে এক্স ইকুয়াল টু জিরোতে এম জিরোই দেওয়া আছে, সুতরাং এই দুটো বাদ, এই দুটো প্রথমেই ফেল করে গেছে। এখানে একটা, এই গ্রাফে একটা জিনিস দেখতে পাচ্ছি, টু এফ এ এম ওয়ান বলছে। এটা আমরা চেক করে দেখতে পারি এক্স এর ভ্যালু যখন টু এফ তখন এম ওয়ান হচ্ছে কিনা। তাহলে সেটা যদি আমি দেখি, এক্স এর জায়গায় এক্স বা এখানে ইউ যাই হোক না কেন, ইউ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু যদি আমি টু এফ দিই, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে এফ বাই টু এফ মাইনাস এফ, দ্যাট ইজ এফ বাই এফ, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার। কারণ এখানে এফ ইকুয়াল টু টু এফ এ এক্স এর মানে এক্স এর মান যদি টু এফ হয়, এখানে টু এক্স এ এম এর মান একের থেকে কম আছে, কিন্তু আমরা দেখলাম একই হবে, একই হবে, সুতরাং এইটাও হবে না, এটাও হবে না। সুতরাং কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে অপশন সি, ঠিক আছে? দাদা এটা ফাংশনের দিক থেকে কিভাবে মানে কি বলা যায় এই কার্ডটাকে? ফাংশনের দিক থেকে এটা মানে ওয়াই, ফাংশনের দিক থেকে এটা ওয়াই ভ্যারিয়েস ওয়ান বাই এক্স, এটা। আচ্ছা, কারণ দেখ এফ তো কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে শুধু ইউটা, তাহলে এটা পুরোটা যদি একটা ফাংশন ধরে নিস তুই, তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে ওয়াইটা, হুম আর ওয়ান বাই এক্স তো জানিস এইভাবেই, মানে এইভাবেই ডিকে করে এটা, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট এটা, এটা সেম ওই স্পিডের অঙ্ক।
আচ্ছা, এই নো আইডেন্টিটি নামে কে এখন জয়েন হলি? অরুণিমা, অঙ্কগুলো হচ্ছে তো? হ্যাঁ স্যার, কয়েকটা আটকেছে। যেগুলো আটকেছে সেগুলো মানে করিয়ে দিচ্ছি, হ্যাঁ, বুঝতে পারছিস তো? করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না, রিলেটিভ ভেলোসিটিটা কাদের মধ্যে বলেছে একটু বলবে? দুটো গাড়ির মধ্যে বলেছে এ কার ইজ ফিটেড উইথ এ কনভেক্স সাইড ভিউ মিরর। একটা গাড়িতে সাইডের যে মিররটা আছে সেটা কনভেক্স মিরর আছে, উত্তল দর্পণ আছে, যার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তার মানে এফটা বলে দিয়েছে -20 সেন্টিমিটার। উত্তলে ফোকাল লেন্থ প্লাস হবে। কারণ উত্তল লেন্স তো এটা, মানে উত্তল দর্পণ তো এটা, তাহলে ওর ফোকাস তো এদিকে থাকে, তাহলে এটা প্লাস, এটা +20 সেন্টিমিটার আছে। এ সেকেন্ড কার 2.8 মিটার বিহাইন্ড দ্য ফার্স্ট কার। ফার্স্ট কারের থেকে মানে এইটা হচ্ছে ওই গাড়ির হচ্ছে তোর হেডলাইটটা, ঠিক আছে, গাড়ির সরি রিয়ার, যে রিয়ার ভিউ যে মিররটা সেটা আর কি, এটা হ্যাঁ। এই এখান থেকে 2.8 মিটার বিহাইন্ড, হ্যাঁ, এই ডিস্টেন্সটা ধরে নে 2.8 মিটার, 2.8 মিটার বিহাইন্ড the a second car is overtaking the first car at a relative speed of 15 মিটার পার সেকেন্ড। মানে এখানে আরেকটা গাড়ি আছে যেটা কিনা আসছে সামনের দিকে, ওভারটেক করছে, এবং সেটা কতটা না 15 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিডে। রিলেটিভ স্পিড মানে কি, এর যা ভেলোসিটি আর এর যা ভেলোসিটি, এদের দুজনের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটা 15 মিটার পার সেকেন্ড, এবং সেই 15 মিটার পার সেকেন্ডটা কি না এর বেশি এর কম, তাই এ ওভারটেক করছে। মানে 15 মিটার পার সেকেন্ড বেগটা হচ্ছে এদের দুইজনের মধ্যে আপেক্ষিক বেগ। মানে অ্যাজ ইফ এই গাড়িটা মনে করছে ও 15 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আর পিছনে গাড়িটা মনে করছে যে এই দর্পণটা 15 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে আসছে, তাই তো? এটাই তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। দুজনেই তো সামনের দিকে মুভ করছে, মেবি এ 60 মিটার পার সেকেন্ডে মুভ করছে, আর এ 75 মিটার পার সেকেন্ডে মুভ করছে, তাহলে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত, 15 মিটার পার সেকেন্ড। এখন এই রিলেটিভ ভেলোসিটি দুজনেই দেখতে পাবে। ফার্স্ট গাড়িটা দেখবে এ 15 মিটার পার সেকেন্ড বেগে ওর সামনের দিকে যাচ্ছে, আর পিছনের গাড়িটা দেখবে যে সামনের গাড়িটা 15 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে আসছে, পিছনের দিকে আসছে গাড়ি। চেষ্টা কর। স্যার 1/15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1/15 মিটার পার সেকেন্ড একজনের এসেছে, বাকিদের
বাকিদের? আচ্ছা, এখানে রিলেটিভ ভেলোসিটিটা জাস্ট তোকে কনফিউজ করার জন্য দিয়েছে, যেহেতু দুজনেই মুভ করছে তাই রিলেটিভ ভেলোসিটিটা এসেছে। এ যদি ফিক্স থাকতো তাহলে এর ভেলোসিটি থাকতো। তো যাই হোক, রিলেটিভ ভেলোসিটি দেওয়া মানে একজন ফিক্সড আছে, তার রেসপেক্টে আরেকজন 15 মিটার পার সেকেন্ড হয়ে আসছে। তো এখানে পরিষ্কার জিনিস যে যে ভেলোসিটি অফ অবজেক্ট এটাই 15 মিটার পার সেকেন্ডই হবে। এটাই তো অবজেক্ট, এরই তো ইমেজ এই দর্পণের মধ্যে দেখছে না প্রথম গাড়িটা। তাহলে অবজেক্টের ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড। এখানে আমাকে ফোকাল লেন্থ দিয়েছে আর অবজেক্টটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা দিয়েছে। ইউটা বলেছে 2.8 মিটার বিহাইন্ড, তার মানে 280 সেন্টিমিটার পিছনে রয়েছে। কারণ বা মিটারেও নিতে পারি আমরা, তাহলে মিটারেই নিয়ে নিই, কারণ যেহেতু ভেলোসিটিটা মিটার পার সেকেন্ডেই আছে। তাহলে এটা 2.8 মিটার আর এটা হচ্ছে কি 0.2 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে 0.2 মিটার করে দিতাম স্যার। 0.2 মিটার, 0.2 মিটার, রাইট? তাহলে এফ ইউ সব চলে এসেছে আমার কাছে। তাহলে আমার লাগবে ইমেজের ভেলোসিটি। এখন আমরা জানি যে ইমেজের ভেলোসিটি হচ্ছে মাইনাস এম স্কোয়ার ভেলোসিটি অফ অবজেক্ট, অবজেক্টের ভেলোসিটি ইন্টু মাইনাস এম স্কোয়ার, যেখানে এমটা কি এর বিবর্ধন, তাই তো, বা ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন, এখন ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশনের ফর্মুলা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন তোর কাছে এফ আর ইউ আছে, তো তুই এফ আর ইউ রিলেশনটাও বসা, মাইনাস ভি বাই ইউ তোর ইউজ করার দরকার নেই। তাহলে তাহলে এফ আর ইউর কি সম্পর্ক আছে? এম ইকুয়াল টু এফ আর ইউর কি সম্পর্ক আছে? স্যার এফ বাই ইউ মাইনাস এফ। এফ বাই ইউ মাইনাস এফ, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। তাহলে এটাই বসিয়ে দে। এফ কত? এফ হচ্ছে 0.2, ইউ কত 2.8, মাইনাস এফ মাইনাস আবার 0.2, তাহলে 0.2 বাই 2.6, তাহলে 1/30। দাদা ইউ এর ভ্যালু তো -2.8। ইউর ভ্যালুটা -2.8, রাইট? ইউর ভ্যালুটা, কারণ ইউ সামনে রয়েছে -2.8, -2.8 কত? এফটা পজিটিভ, ঠিকই আছে। তাহলে এটা কত হলো? -3.0, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা আসলো -1/15, -1/15। কারেক্ট, -1/15। তাহলে আমার কি দরকার? আচ্ছা, তাহলে এম ইমেজের স্কোয়ার কি হচ্ছে ভেলোসিটি। তাহলে? সুতরাং এম স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি? এম স্কোয়ার পাচ্ছি 1/15 তার হোল স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সেটা এখানে বসিয়ে দে। তাহলে -1/15 স্কোয়ার ইন্টু ভি অবজেক্ট কত? ভি অবজেক্ট তো 15, তাহলে 15 দিয়ে স্কোয়ারটা কাটা যাচ্ছে, সুতরাং ভি ইমেজ সেটা ইকুয়াল টু হচ্ছে 1/15 ভি অবজেক্ট। ঠিক আছে, তাহলে 1/15টা কারেক্ট আনসার। কারো যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করিস, সেম ফর্মুলা, জাস্ট একটু অন্য ফর্মে দিয়েছে, এবং ভেলোসিটি কোশ্চেন দেয় পরীক্ষা, ঠিক আছে? একটু সেটা যে কোনো এক্সাম হতে পারে। সামনে এগোচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখা যাক। একটি পাত্রের তলায় একটি বিন্দু আছে। হুম, পাত্রটিতে প্রথমে 10 সেন্টিমিটার গভীরতার জল দেওয়া হয়েছে, যার কিনা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া রয়েছে 4/3, মানে প্রতিসরাঙ্ক এটা, এবং তার উপরে 12 সেন্টিমিটার গভীরতার একটা অয়েল দিয়েছে, যেটা কিনা জলের সাথে মিশবে না, ঠিক আছে? সেই অয়েলের আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.2। এবার উপর থেকে লম্বভাবে দেখলে বিন্দুটির আপাত গভীরতা, দ্যাট ইজ অ্যাপারেন্ট ডেপথ, কত হবে?
এবং একটা পাত্র রয়েছে, এটা একটা পাত্র, এই পাত্রের নিচে একটা মার্ক করা রয়েছে, একটা রেড মার্ক করে দিলাম। এবার এই পাত্রতে কি করেছে, প্রথমে এই পাত্রে প্রথমে 10 সেন্টিমিটার জল নিয়েছে, তাহলে প্রথমে 10 সেন্টিমিটার জল নিয়েছে, ধর এতটা ডেপথে জল রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তারপরে 12 সেন্টিমিটার ডেপথের একটা তেল নিয়েছে, তারপরে ধর 12 সেন্টিমিটার ডেপথের একটা তেল, এই যে এটা একটা তেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে সেই অয়েলটা, আর এটা হচ্ছে ওয়াটারটা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর এই যে নিচে সেই মার্কটা রয়েছে, এখন উপর থেকে যখন কেউ দেখবে, সে এই মার্কটাকে কত উপরে দেখবে, মানে এই যে দাগটা, সেই দাগটার আপাত গভীরতা কত, প্রকৃত গভীরতা তো বোঝা 35 যাচ্ছে। 35/2, আচ্ছা, একজনের মানে যেতে 35/2, 17.5। 17.5 একজনের যেতে, বাকিদের এটার দাদা মিউ হচ্ছে, 22.5 আছে। এটার মিউ হচ্ছে 4/3, আর এটার মিউ হচ্ছে 1.2। আচ্ছা, আরেকজনের 22.5 আছে। 22.5। আচ্ছা, আরেকজনের 22.5 আছে, বাকি আর আচ্ছা দেখ, আলো কোথা থেকে আসছে, ঘনমাধ্যম মানে রেয়ার ডেন্সার থেকে রেয়ারারে বেরোচ্ছে, ঠিক আছে। এটা এটা যেমন কি, এটা সব থেকে ঘন 1.33, তার থেকে একটু রেয়ারার এটা, তার থেকে একটু লঘু এটা 1.2, তার থেকে আরো লঘু হচ্ছে এটা 1.0, ঠিক তো। তাহলে ঘন থেকে লঘুতে যখন আলো বেরোয়, তখন আমরা জানি যে ডেপথ, অ্যাপারেন্ট ডিএ লিখলাম, ঠিক আছে, মানে আপাত গভীরতা, সেটা হচ্ছে রিয়েল ডেপথ ডিআর বাই মিউ, রিয়েল ডেপথ বাই মিউ, ঠিক আছে। তাহলে এখানে দেখ, এই জলের ক্ষেত্রে যদি তুই শুধু দেখিস, জলের ক্ষেত্রে তো এটা 10 সেন্টিমিটার, মানে ধর উপরে এই তেলটা নেই, এই তেলটা ধর নেই, তুই এইখান থেকে জাস্ট জলের উপরেই তুই দেখছিস, জলের উপরেই তুই দেখছিস, তাহলে এই 10 সেন্টিমিটারটা তো তোর জলের ডেপথ, তাহলে সেই অনুযায়ী তুই কত, মানে কত উঁচুতে দেখতে পাচ্ছি, মানে শুধু জলের জন্য আপাত গভীরতা কত হবে সেটা আমরা দেখব। তাহলে শুধু জলের জন্য রিয়েল ডেপথ তো 10 সেন্টিমিটার, আর মিউ তো 4/3, তাহলে এটা কত হলো 30/4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ডি এ, হুম, ডি এ শুধু জলের জন্য, জলের জন্য আপাত গভীরতা পেলাম 30/4, 30/4 মানে 4×7 = 28, 4×5 = 7.5 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার, জলটা 10 সেন্টিমিটার রয়েছে, কিন্তু উপর থেকে দেখলে মনে হবে উপর থেকে 7.5 সেন্টিমিটার নিচে এই মার্কটা রয়েছে, 2.5 সেন্টিমিটার উপরে উঠে গেছে, এরকম উপর থেকে দেখলে লাগবে এটা, ঠিক আছে। তাহলে এই তেলের কাছে, যখন এই তেলের মধ্যে থেকে আলোটা যাচ্ছে, এই তেলের কাছে কিন্তু বস্তুটা একদম নিচে নেই, কিন্তু 7.5 সেন্টিমিটার নিচে আছে এখানে, অর্থাৎ এই তেলের কাছে বস্তুটা এখানে আছে, এখান থেকে আলো গিয়ে এই তেলের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে বাইরে থেকে কত লাগবে, তাহলে বাইরে থেকে যে অ্যাপারেন্ট ডেপথ, সেটা আমার কত মনে হবে তাহলে।
বাইরে থেকে অ্যাপারেন্ট ডেটটা ওটা তো 10 হবে এই অয়েলের ক্ষেত্রে, কারণ ওই যে সূত্র যেটা করেছে সেটা ফেললেই তো বোঝা যাচ্ছে, উপরে 12 আর নিচে হচ্ছে 1.2, তাহলে তো ওটা 10ই হচ্ছে। হ্যাঁ, তাহলে অয়েলের ক্ষেত্রে যে অ্যাপারেন্ট ডেপথ হবে সেটা কি হবে? অয়েলের ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ যেটা হবে, অয়েলের রিয়েল ডেপথ কত? 12 সেন্টিমিটার বাই অয়েলের মিউ কত? 1.2, তাহলে সেটা কত আসছে? 10 সেন্টিমিটার। তাহলে অয়েলটা তোর মনে হবে 12 সেন্টিমিটার, অয়েলটা তোর 10 সেন্টিমিটার লাগবে, আর 10 সেন্টিমিটারের ওয়াটারটা তোর 7.5 সেন্টিমিটার লাগবে। এটা তো 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে টোটাল এই যে 22 সেন্টিমিটার, সেই 22 সেন্টিমিটারটা তোর বাইরে থেকে দেখতে কত লাগবে? 17.5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে টোটাল যে অ্যাপারেন্ট ডেপথ হবে সেটা হবে 7.5 17 সেন্টিমিটার। পয়েন্ট হ্যাঁ, মানে 17.5 সেন্টিমিটার, ঠিক আছে? মানে আমরা কি করলাম, আমরা পুরো এই যে জল আর তেলের যে লেয়ারটা, এটার হাইট কত হবে উপর থেকে অ্যাপারেন্টলি সেটাই ক্যালকুলেট করলাম। যে জল 10 সেন্টিমিটার জলটা 7.5 সেন্টিমিটারে লাগবে, আর 12 সেন্টিমিটারের তেলটা 10 সেন্টিমিটারে লাগবে। তাহলে টোটাল আমার 17.5 সেন্টিমিটার উপর থেকে নিচ পর্যন্ত মনে হবে। অর্থাৎ এই যে মার্কটা সেটা 22 সেন্টিমিটার থেকে 17.5 সেন্টিমিটার, মানে 4.5 সেন্টিমিটার উপরে উঠে যাবে, এইখানে উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। তাহলে একটি 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব অবতল দর্পণ, মানে একটা কনকেভ মিরর যার ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, যার প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর ওই মিরর থেকে 30 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে, মানে ফোকাসের বাইরে একটা বস্তু রাখা আছে। বস্তু ও দর্পণের মাঝখানে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে 3 সেন্টিমিটার পুরু 1.5 প্রতিশত অঙ্কের একটি কাচের স্ল্যাব রাখা আছে। তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান কি হবে? খুব ভালো কোশ্চেন। স্ল্যাবের শিফটের ফর্মুলাটা কি ছিল? আচ্ছা, তাহলে স্ল্যাবের শিফটের ফর্মুলা, যদি এটা আলো যদি ঘন থেকে লঘুর দিকে যায়, ঘন থেকে লঘুর দিকে গেলে পরে উপরের দিকে ওঠে, তাই শিফটটা কমে যায়। এবং সেই ফর্মুলাটা কি? শিফটের ফর্মুলাটা কারো এখানে জানা আছে যে শিফটের ফর্মুলাটা কি? এক্স ইকুয়াল টু টি ইন্টু 1 মাইনাস 1 বাই, d into 1 minus 1 by mu. কারেক্ট, ডি স্যার ইকুয়াল টু থিটা টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। না, থিটা থাকবে না, কারণ ওটা তোরা বলছিস ল্যাটারাল শিফট, যে আলোটা কতটা বেঁকলো। আচ্ছা আচ্ছা এটা জাস্ট লাইক তুই এরকম মনে কর, ধরে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। ধর এটার একটা টি ডেপথের যদি একটা স্ল্যাব থাকে, তাহলে তার নিচে ধর একটা মার্ক করা রয়েছে, উপর থেকে তুই দেখছিস, তোর চোখ উপরে রয়েছে, তাহলে এর প্রকৃত গভীরতা কত? টি। আর আপাত গভীরতা কত? টি বাই মিউ। হ্যাঁ টি বাই মিউ মানে ধর এবার এখানটা, বুঝতে পেরেছি। এখানে, তাহলে কতটা সরলো উপরের দিকে? কতটা সরলো? টি মাইনাস টি বাই মিউ। তাহলে টি কমন নেই, 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে এটাই হচ্ছে গিয়ে শিফট, যেটা হলো ডি, যেটা ডি লিখলাম আর কি, ঠিক আছে? দাদা 3.8 হচ্ছে, চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থা 3.8 হচ্ছে। 3.8। হ্যাঁ দাদা, দেখছি কি 3.8 এসেছে এটা। কারণ মিউ এর জায়গায় 1.5 বসবে আর টি এর জায়গায় বসবে 3 সেন্টিমিটার, তাহলেই তো এটার যে চূড়ান্ত প্রতিবিম্বের অবস্থান মানে ডিস্টেন্স যেটা, সেটা তো বেরিয়ে যাবে।
টি হচ্ছে 3 1 মাইনাস 1/3/2, মানে উপরে 2 উঠবে, তাহলে 3 ইন্টু 1/3, 1 আসছে তো, 1 আসছে, শিফটিং 1 আসছে। চেষ্টা কর। ইউটা কিন্তু 1.5 হবে। হ্যাঁ 1.5টাই তো 3/2 লিখেছি, ওর জন্য আমি 3/2, 2টাকে উপরে তুলে দিয়েছি। তা করছি, 1 মিনিট তো। হ্যাঁ চেষ্টা কর। হ্যাঁ দাদা, ওটা আমারই ক্যালকুলেশনে ভুল হয়েছিল। হুম। চেষ্টা কর। তো 63.4 এরকম সামথিং আসছে। 63.4। হুম। বাকিরা? আচ্ছা আমি আঁকি তাহলে। আচ্ছা এটা 1 সেন্টিমিটার আসলো, এটা একটু মাথায় রাখিস, বা এটাকে আমি সাইডে কোথাও এক জায়গায় সরিয়ে দিচ্ছি। ছবিটা কি, ছবি এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা অবতল দর্পণ রাখা আছে, একটু জুম করে নিই। এখানে একটা অবতল দর্পণ রাখা আছে। আচ্ছা আমি না একদম হুবহু মানে সেম জিনিসটা আঁকছি না, কারণ তাহলে খুব সূক্ষ্ম জিনিসটা হয়ে যাবে। আমি একটা একটা করে ছবি আঁকি। 20 সেন্টিমিটার ফোকাস আর 30 সেন্টিমিটার দূরে বস্তু রয়েছে, ঠিক আছে? 20 সেন্টিমিটার ফোকাস, ধর এটা ধরো ফোকাস 20 সেন্টিমিটার, এটা হচ্ছে রেফ, বস্তু রয়েছে 30 সেন্টিমিটার। তো বস্তু ধর এখানটায় রয়েছে, এখানে ধর বস্তুটা রয়েছে। আমি বস্তুটা একটা পয়েন্ট সোর্সই ধরে নিচ্ছি আপাতত সুবিধার জন্য। এখানে বস্তুটা রয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার বলেছে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে 3 সেন্টিমিটার পুরু একটা কাচের স্ল্যাব রাখা হয়েছে। তাহলে জাস্ট র্যান্ডম আঁকছি, ধর এখানে একটা কাচের স্ল্যাব এরকম রাখা হয়েছে, এরকম, ঠিক আছে? এরকম একটা কাচের স্ল্যাব রাখা হয়েছে। এইবার বলেছে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা দরকার জানতে। বেসিক্যালি জাস্ট আমি যদি পুরো অ্যাজ এ হোল যদি পিকচারটাকে মানে কনসিডার করি, তাহলে এরকম হচ্ছে যে আলো এখান থেকে কাঁচের স্ল্যাবে যাবে, এখান থেকে আলো রিফ্র্যাকশন হবে, কাঁচের স্ল্যাব থেকে আলো রিফ্র্যাকশন হয়ে আলো একটু শিফট হবে, কাঁচের স্ল্যাব থেকে একটু শিফট হয়ে আলোটা এদিকে এসে
এইরকম করে আলোটা এখান থেকে যাবে, এই আলোটা এখানে গেল, গিয়ে এখান থেকে আলোটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে আলোটা আবার যখন ব্যাক করবে তখন আবার কাঁচের স্ল্যাবের মধ্যে প্রবেশ করবে, এবং কাঁচের স্ল্যাবের মধ্যে প্রবেশ করে বেঁকে কোথাও এক জায়গায় ইমেজটা তৈরি হবে। তার মানে আলোটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যাবে, রিফ্লেক্ট করবে, আবার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে ফেরত আসবে। যদি কাঁচের স্ল্যাব না থাকতো তাহলে অঙ্কটা আমাদের কাছে খুব ইজি ছিল, আমরা 1/v + 1/u = 1/f এই ফর্মুলা দিয়ে করে দিতাম। কিন্তু যেহেতু কাঁচের স্ল্যাব আছে তার জন্য আমাদের একটু এখানে ক্যালকুলেশনে একটু চেঞ্জেস আসবে, তাই তো? আচ্ছা, তো সবার প্রথমে এইটাকে আমি ছোট করে দিয়ে কাঁচের স্ল্যাব ঢোকালে কি হচ্ছে সেইটা একটু আমি ছবি আঁকি একটা। হ্যাঁ, ওটা আমি একদম মেজারমেন্টে আঁকবো না, আমি জাস্ট র্যান্ডম আঁকবো একটা, যে কাঁচের স্ল্যাবের জন্য কি হতে পারে সেটা দেখ। ধর এখানে একটা কাঁচের স্ল্যাব দিয়েছি, একটা বড় দেখে কাঁচের স্ল্যাব দিলাম আমি। ধর এটা একটা কাঁচের স্ল্যাব, সমান্তরাল লম্ব বলেছে, এটাকে মেনটেন করতে হবে, লম্ব রয়েছে। আর একটা বস্তু রয়েছে এখানে, একটা বস্তু রয়েছে এখানে, ঠিক আছে? এবার দেখ এই বস্তু থেকে আলো তো এদিকে যাচ্ছে, এই বস্তু থেকে আলো এদিকে যাচ্ছে। এবার এই বস্তু থেকে আলো যখন এইভাবে প্রবেশ করবে এখানে, আলোটা যাওয়ার কথা তো এই সোজা, আলোটা যাওয়ার কথা তো এই সোজা, গিয়ে তো ওখানে গিয়ে ধাক্কা মারা উচিত, প্রতিফলন হবে। কিন্তু যেহেতু আলোটা ঘন লঘু থেকে ঘনের মাধ্যমে প্রবেশ করছে, তাই আলোটা কি হবে, অবিলম্বের দিকে বেঁকবে। তার ফলে এই আলোটা বেঁকে যাবে এই দিকে, তার ফলে আলোটা খানিকটা বেঁকে যাবে এই দিকে, ঠিক খানিকটা বেঁকে এই দিকে আসলো, হলো। এবার এখান থেকে যখন আবার আলোটা বেরোবে তখন আলোটা ওই প্যারালাল বেরোবে, যেটা আমরা জানি যে ওর যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকেই যাবে, একটু জাস্ট ডিফ্লেক্ট হয়ে যাবে। তাহলে আলোটা গেল এদিকে, তাহলে আলোটা মাঝখানে এইরকম ভাবে বেঁকে গেল আলোটা, কারেক্ট? তাহলে এই দর্পণের কাছে যে আলোটা আসলো সেই আলোটা কি এখান থেকে আসলো? না। তাহলে এই দর্পণের কাছে মনে হবে যে এই আলোটা যেন এসেছে কোথা থেকে না, তার জন্য এটাকে যদি আমি পিছনে এক্সটেন্ড করি, তাহলে ওই দর্পণের মনে হবে যে আলোটা এসেছে এইখান থেকে, দর্পণের মনে হবে যে আলোটা এসেছে এইখান থেকে। তার মানে বুঝবি কিন্তু এই একটা কাচের স্ল্যাবের মধ্যে থেকে বস্তু থেকে নির্গত রশ্মিটা যাওয়ার কারণে এই দর্পণের কাছে বস্তুটার প্রকৃত যে অবস্থান সেটা প্রকাশ পাবে না, একটা আপাত অবস্থান প্রকাশ পাবে। এই দর্পণের কাছে মনে হবে বস্তুটা এখানে রয়েছে, এবং দর্পণ সেই হিসাবে প্রতিবিম্ব তৈরি করবে, বুঝবি কিন্তু? তাহলে এই দর্পণের কাছে এই বস্তুটা খানিকটা সামনের দিকে এগিয়ে গেছে, দেখ খানিকটা সামনের দিকে এগিয়ে গেছে। এই কতটা এগিয়েছে, এইটাই হচ্ছে গিয়ে আপাত সরণ যেটা। যে একটা যখন কাঁচের স্ল্যাবের মধ্যে থেকে যখন আলো পাস করে তাহলে আলো কতটা সরণ, ওই বস্তুটার কতটা সরণ হলো, মানে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার মধ্যে গ্যাপ কত। মানে জাস্ট লাইক এরকম যে এই দর্পণের কাছে এই বস্তুটার প্রকৃত গভীরতা এটা ছিল, আর আপাত গভীরতাটা এইটা, মানে একটু উঁচুতে লাগছে আর কি, একটু সামনে লাগছে, একটু কাছে লাগছে। এবং এটা আমরা বের করে ফেলেছি, এটার ভ্যালু 1 এসেছে, এটার ভ্যালু এসেছে কত, 1। তাহলে বস্তুটা দেখ, প্রকৃত বস্তুটা কোথায় ছিল, 30 সেন্টিমিটার দূরে ছিল। তাহলে বস্তুটার প্রকৃত গভীরতা ইউ রিয়েল এটা কিন্তু -30 সেন্টিমিটার। কিন্তু ইউ অ্যাপারেন্ট যেটা মানে আপাত যে অবস্থানটা মনে হবে সেটা কিন্তু 30 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার কম মনে হবে, অর্থাৎ -29 সেন্টিমিটার মনে হবে। বোঝাতে পারলাম? এটা যে -29 সেন্টিমিটার কিন্তু এটা মনে হবে এই দর্পণের কাছে। তার মানে দর্পণের কাছে বস্তুর অবস্থান এটা, ফোকাস দৈর্ঘ্য যেটা আমরা জানি, ফোকাস দৈর্ঘ্য যেটা এখানে দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ -20 সেন্টিমিটার হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে এবার আমরা এখান থেকে প্রতিবিম্বের অবস্থান বের করতে পারি। প্রতিবিম্বের অবস্থান বের করার জন্য যে ফর্মুলা আমরা জানি সেটা ইউজ করবো, 1/v + 1/u = 1/f। তাহলে 1/v
প্লাস প্লাস হবে মাইনাস হবে u1/29 ইকুয়াল টু 1/20 মাইনাস, তাহলে 1/v ইকুয়াল টু 1/29 মাইনাস 1/20, নর্মাল ক্যালকুলেশন, রাইট? তাহলে 1/v ইকুয়াল টু এটা 29 ইন্টু 20 আর এটা 20 মাইনাস স্যার ভি এর ভ্যালু 64.4 আসবে। না 64.4, তাই তো? মাইনাস হ্যাঁ স্যার স্যার। 9 বাই এটা হচ্ছে কি 58, 580, তাহলে v ইকুয়াল টু আসলো মাইনাস 580/9, তাহলে মাইনাস 6 নং 54, 40, 4 নং 36, 40, 14 হবে, 64.44, তাই তো? দাদা এখানে তো 25 সেন্টিমিটার দূরত্বের স্ল্যাবটা আছে, আর একবার তো নিতেই হবে আমাকে শিফটিংটা, কেননা আর একবার তো ওই স্ল্যাব দিয়ে আসবেই, তার জন্য আমি 1 মাইনাস করেছি আবার। হ্যাঁ, তাহলে এই যে বস্তুটার যে প্রতিবিম্বটা তৈরি হলো, সেটা কোথায় তৈরি হলো প্রতিবিম্বটা? মাইনাস 64.4 সেন্টিমিটার। এবং সেটা কি না, যে আলোটা এখানে প্রবেশ করেছে তার রেসপেক্টে, যে আলোটা এখানে প্রবেশ করেছে, ভালো করে খেয়াল করি, যে আলোটা এখানে প্রবেশ করেছে তার রেসপেক্টে প্রতিবিম্বটা কোথায় হওয়া উচিত? প্রতিবিম্বটা হওয়া উচিত 64.4 সেন্টিমিটার। মানে এখান থেকে আলোটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে আলোটা কোথায় যাবে? আলোটা কোথায় যাওয়া উচিত? না, আলোটার এখান থেকে রিফ্লেক্ট করে যাওয়া উচিত ধর এমন একটা জায়গায়, আমি জাস্ট এটা বোঝার জন্য আঁকছি যে এই পর্যন্ত গেল আলোটা। এটা কত? না এটা হচ্ছে গিয়ে 64.4 মিটার মাইনাস। স্যার 1 সেন্টিমিটার তো বেড়ে যাবে না, মানে 65.4 হবে না? দেখছি করতে দেবো আমাকে। তাহলে যে আলোটা এখানে ইনসিডেন্ট হলো এই দর্পণে, এই দর্পণে যে আলোটা ইনসিডেন্ট হলো সেই অনুযায়ী প্রতিবিম্বটা হওয়া উচিত মাইনাস 64.4। কিন্তু এই আলোটা তো এই স্ল্যাবের মধ্যে দিয়ে আবার যাবে, আবার গেলে তো আবার প্রতিসরণ হবে। কিরকম হবে? না এই পর্যন্ত তো আসলো, ঠিক আছে, এই পর্যন্ত তো আলোটা আসলো, এই পর্যন্ত তো আলোটা আসলো ঠিকঠাক, কিন্তু এবার তো এই স্ল্যাবের মধ্যে প্রবেশ করবে। স্ল্যাবের মধ্যে প্রবেশ করলে এবার আবার দেখি আমরা এখানে অবিলম্ব হচ্ছে এটা, তাহলে ওর যাওয়ার কথা এটা, তাহলে ও অবিলম্বের দিকে সরবে, তাহলে ও এখান থেকে একটু এইদিকে সরে যাবে, হ্যাঁ কি না? ও এখান থেকে একটু ওইদিকে সরে যাবে, মানে একটু এইদিকে সরে যাবে, একটু সরিয়ে দিলাম এদিকে। এটা অ্যাকচুয়ালি একটা আলাদা ছবি আঁকতে বললে ভালো হতো, আলাদা ছবি আছে। হ্যাঁ, এই ছবিটা নোংরা করবো, এই ছবিটা এরকমই থাকবে, একটা আলাদা ছবি হচ্ছে এখানে, আমি আর একটা আলাদা ছবি হচ্ছে। এই একটা অবতল দর্পণ, ঠিক যেমন এই আলোটা পড়লো কিভাবে সেটার যেমন একটা ছবি আঁকলাম, আলোটা যখন ফেরত আসবে সেটার একটা ছবি আঁকলাম। হুম, এখানে একটা কাঁচের স্ল্যাব ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে, এটা একটা কাঁচের স্ল্যাব, ঠিক আছে? এবার একটা আলো এখানে প্রবেশ করেছে, যেভাবে হোক প্রবেশ করেছে, সেই আলোটা এখান থেকে রিফ্লেক্ট করছে এইভাবে, এই আলোটা এখান থেকে রিফ্লেক্ট করছে এইভাবে। আলোটা যাবে কোথায়? না, আলোটা যাবে এইখানে, আলোটার এখানে যাওয়ার কথা ছিল, অর্থাৎ প্রতিবিম্বটা এখানে তৈরি হওয়ার কথা, এই যে এখানে প্রতিবিম্ব ইমেজটা এখানে তৈরি হওয়ার কথা, রিয়েল ইমেজটা। হুম, কিন্তু যেহেতু কাচের মধ্যে থেকে আলোটা আবার প্রবেশ করছে, যেহেতু কাচের মধ্যে থেকে আলোটা প্রবেশ করছে, এই আলোটা খানিকটা এদিকে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে খানিকটা। কেন বেঁকে যাবে? না, এখানে তো অবিলম্ব রয়েছে এটা, তাহলে অবিলম্বের দিকে বেঁকে যাবে তো, ঘন লঘু থেকে যেহেতু ঘনতে ঢুকেছে। আবার এখানে এসে যখন আপতিত হলো, এটা একটু মানে এটা একটু লম্বর সাথে অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে আবার। যাই হোক, এখানে এসে যখন আবার দেখ এই যে আপতিত হলো, তখন ওর বেরিয়ে যাওয়ার কথা এরকম, কিন্তু ও অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এবং দূরে সরে গেল ও এইরকম জায়গায় এসে, বা জানিস যে সমান্তরালই বেরোবে, তাই না? মানে ওর যেরকম যাওয়ার কথা ছিল সেরকম যাবে, সমান্তরাল যাবে, এই যে, এরকম কি এরকম, ঠিক? এটা আমরা সবাই মানি এটা,
যে এরকমই হবে, যে পথে যাওয়ার কথা ছিল সেই পথেই যাবে, শুধু একটু সরে যাবে। তাহলে ও দেখ কতটা এইটা হচ্ছে কি ওর অ্যাপারেন্ট। হুম, মানে ওর আসার কথা ছিল এই পথে, কিন্তু মাঝখানে কাঁচের স্ল্যাবটার জন্য ও একটু বেঁকে আসলে। তাহলে এই যে সরলো, এটা কতটা সরলো? এই স্ল্যাবের জন্য 1 সেন্টিমিটার। এই স্ল্যাবের জন্য সরণটা 1 সেন্টিমিটারই হচ্ছে প্রধানক্ষ বরাবর, তাহলে এটাও 1 সেন্টিমিটারই হবে। তাহলে এটা যদি 64.4 হয়, তাহলে এটা তো 65.4, তাই না? তাহলে আমাকে একটা কি করতে হবে এখানে, তাহলে চূড়ান্ত যে প্রতিবিম্বটা হবে, হ্যাঁ, চূড়ান্ত যে প্রতিবিম্বটা হবে, চূড়ান্ত প্রতিবিম্ব, সেটাতে কি করতে হবে, -64.4 সাথে আমাকে আরো 1 অ্যাড করে নিয়ে -65.4 হবে। ঠিক আছে, -65.4। বোঝাতে পারলাম? দুটো ছবি আমি আলাদা আলাদা এঁকেছি, যাতে কিনা, হ্যাঁ, যাতে কিনা আমাদের কনফিউজ না হয়। একটা ছবিতে করলে পরে প্রচুর ঘিঞ্জি হয়ে যেত। যাওয়াটা একরকম ভাবে দেখিয়ে দিয়েছি, আসাটা একরকম ভাবে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আরেকটা আমার কোশ্চেন। একটাই করতে গিয়ে ওরকম কাছে হয়ে গেছে, -1 করে দিয়েছি ভুল করে। হ্যাঁ, তো একটাতে ওর জন্যই আমি করলাম না, যাতে কিনা কনফিউশন ক্রিয়েট না হয়। বোঝা গেছে? এটা খুব ভালো অঙ্ক। এবং এরকম আরেকটা অঙ্ক আছে, এটা স্ক্রিনশট মেরে নে, এটা বাড়িতে প্র্যাকটিস করিস। এখন 11টা 16 বাজে, এখন আমি আর করাবো না এটা। স্ক্রিনশট মেরে নে, বাড়িতে প্র্যাকটিস করিস, পরের দিন আমি এটা থেকেই শুরু করবো। ঠিক আছে, তো আজকে এই কটা কোশ্চেন করালাম। ইম্পর্টেন্ট কোশ্চেন সবই, মানে ফেলনা কোশ্চেন একটাও না। নেক্সট দিন আবার রে অপটিক্সের পরের পার্টে কিছু কোশ্চেন করাবো। এবং ও দাদা, পরের স্লাইডের ম্যাথটা একটু দাও। হ্যাঁ, যে স্ক্রিনশট তুলে নে বাড়িতে, পরেরটুকু আমি পিডিএফও গ্রুপে দিয়ে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, হ্যাঁ, অ্যাডভান্সে কোশ্চেন করবো আমরা, কিন্তু এখনই অ্যাডভান্সে কোশ্চেন করা যাবে না। একটু কিছুটা করে একটু ওয়ার্ম আপ করে নিয়ে কিছু কোশ্চেন অ্যাডভান্সেরও দেবো লাস্টে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো। আবার নেক্সট ক্লাস আমাদের আবার রোববার রাত্রি 9টা থেকে। দাদা 11-এর ক্লাসটা কবে হবে? 11-এর ক্লাসটা মোস্ট প্রবাবলি বুধবার বা ওরকম বুধবার